তাহলে যে আমরা এখন পড়াশোনা করছি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি। আরে কবে দিয়ে বলছি আঁকাগুলো পড়ে রয়েছে, একজনের দিয়ে আঁকিয়েছি, তারপর শুরু করি? হ্যাঁ হ্যাঁ। এটা বেঁকে গেছে। ঝুঁকিটা কানের দিল না এটা নাকে। ও হোয়াটএভার, এখানে পড়ে কানেও পড়ে নেওয়া যাবে, কি আছে একটা। আরেকটা কিনে নিতে হবে। একটা বললো কি আছে দেখ। হ্যাঁ একটাও তো পড়ে না, গরুর মতো। গরুর ওটা আধার কার্ড থাকে, আধার কার্ড সত্যি, কানে হলুদ রঙের বা সাদা দেখেছি রঙের আছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা মেকানিজম আমরা করে দেবো। হ্যাঁ কমপ্লেক্স, তাহলে আমরা ডবল সলভ করেছিলাম আমাদের ওই আগের দিনে যে ক্যাটাগরাইজেশনটা করেছিলাম কোথায় জানি, ফার্স্ট অর্ডার কম্পাউন্ড অ্যান্ড সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার কম্পাউন্ড। হায়ার অর্ডার কম্পাউন্ডের ক্ষেত্রে একটা হচ্ছে ডবল সল্ট, যেটা আমরা আগের দিন ডিল করেছি। এখন হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটা নিয়ে আমাদের যাবতীয় কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? সো কোঅর্ডিনেশন ওকে এ বাবা কম্পাউন্ডস কি হলো? বিয়ে করতে বললো ইয়ে মানে ভিডিও। ভালো পেন। আরে মানে পেন দে না। গুগল মিট অন করো না, জাস্ট তুমি শেয়ার করে দেখতে, উল্টো হতে হবে। লিংকে গিয়ে ঢোকো। তখন এইটা কি চলে বলবে? আমার মনে হয় না চলবে, একবার করো দেখি। হ্যাঁ স্ক্রিন শেয়ার হলে পরে ভিডিও রেকর্ডিং কালো আসবে। শিওর তাহলে দেন থাকে এটা ব্রাইটনেসটা বাড়ি না। যা স্টপ করে দিলাম না তো? না স্টপ বাড়ি, আর বাড়বে না, অনেক ব্রাইটনেস আছে। ফুল করো। এত ব্রাইটনেস ভালো লাগে? চলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, ঠিক আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে ব্যাপারটা কি, প্রথম আলফ্রেড ওয়ার্নার বলে একজন লোক, ঠিক আছে, আলফ্রেড ওয়ার্নার, ঠিক আছে, এই ভদ্রলোক ছিল হচ্ছে মূলত স্টিরিও কেমিস্ট্রির লোক, মানে সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির লোক, সোজা কথা। সে করতে একদিন দেখে যে ওই সেম জিনিস ইনঅর্গানিক মলিকুলের মধ্যেও আছে। কত 1893 মধ্যে, ঠিক আছে, 1893-তে সে কিছু এক্সপেরিমেন্ট করে বেসিক্যালি আলটিমেটলি একটা থিওরি দিচ্ছে ওয়ার্নার। তার আগে আরেকজন লোক করেছিল, তার নামটা আমি ওয়ার্নার, ওয়ালমার্ট না, ওয়ার্নার, ঠিক আছে। ওর নামটা হচ্ছে এই যে টাসের, কি না টাসের একটা কি নাম, টি-শার্ট হোয়াটএভার, TASS। এই লোকটাও ইম্পর্টেন্ট। এই একটা কাজ করেছিল, এটা অ্যারাউন্ড সালটা দেওয়া নেই এখানে। বেসিক্যালি এই যে লিস্টটা দেওয়া আছে, আমরা এখান থেকে আমরা ওয়ার্নার থিওরি থেকে পৌঁছাবো, এবং সেটা ইভেনচুয়ালি আমরা কমপ্লেক্স কেমিস্ট্রির বেসিকটা শিখে নেব। সেটা হচ্ছে যে কমপ্লেক্স কেমিস্ট্রি আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সম্পর্কটা কি? কোঅর্ডিনেশন কম্পাউন্ডকেই কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স হোয়াট ইজ, মানে কিসের সাপেক্ষে কমপ্লেক্স এবং কি কমপ্লেক্স, কি কমপ্লেক্স আর কি কিসের সাপেক্ষে কমপ্লেক্স এখানে হচ্ছে জটিল। কি পড়াচ্ছে এখন? সেই জটিলটা কি? জটিল সিম্পল নয়, মানে যেহেতু হায়ার অর্ডার মলিকুল। না জটিল কি? আরে জটিল অণু বা যৌগ, হ্যাঁ সেটাই জানতে চাইছি, মানে জটিল কেমিস্ট্রি, জটিল যৌগ। কমপ্লেক্স কেমিস্ট্রি বলছি যে কমপ্লেক্স কম্পাউন্ডের কেমিস্ট্রি না, কম্পাউন্ডটা বাদ দিয়ে কমপ্লেক্স কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ এই কৌশিকদা, হ্যাঁ। এই নাইট্রোজেনটার কি হবে? হবে, নোট অলরেডি দেওয়া আছে, তার হেল্প নিয়ে পড়তে পারো। কৌশিক দা অডিও গুলো তো সব মোটামুটি বলে দেয়, তুই শুনিস না, ভুলে যাস, তাই জন্য কালকে ঘটনাটা ঘটেছে। যাই হোক, নোট অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, বি হবে। যাই হোক ঠিক আছে। এখানে কতগুলো কম্পাউন্ড রয়েছে, কম্পাউন্ডগুলো কি মানে আমি আগে ফর্মুলাগুলো লিখছি, ঠিক আছে? ফর্মুলাগুলো কি কি ছিল? COCl6NH3, যেহেতু আমরা ডবল সল্ট পড়ে নিয়েছি, আপাতত এগুলোকে আমরা ডবল সল্ট হিসেবেই ভাবি, ঠিক আছে? কোবাল্ট ক্লোরাইড এবং তার সঙ্গে অ্যামোনিয়া, ঠিক আছে। পরেরটাও কোবাল্টের যোজ্যতা 3, দেখি না, আসছি। এখানে কোনো সেকেন্ড গেস করতে আস না, একদম ব্ল্যাঙ্ক নতুন জিনিস শিখছি। 4NH3, COCl3। প্রথম 4 পাতার মধ্যে আছে, ওই তো হ্যাঁ, এই খোঁজাখুঁজি বাড়িতে গিয়ে করবি, এখানে দেখে নে আগে। তোর বইটা ফলো কর না, আমার ইচ্ছে। খোঁজাখুঁজি বাড়িতে গিয়ে করবি,
এইটা দেওয়াই থাকে, ভিডিও থাকে, ম্যাচ করে দেখে নিবি যে কোথায় আছে না আছে, ঠিক আছে? না থাকলে বন্ধুর বইয়ের থেকে ছবি চেয়ে নিবি। এই হচ্ছে আমার ব্যাপার। COCl3 6NH3 আমরা ডবল সল্ট পড়েছি আপাতত, যে ওখানেই দাঁড়িয়ে আছে আমরা ডবল সল্ট, ঠিক আছে? তো COCl3 6NH3, COCl3 5NH3, COCl3 4NH3, COCl3 4NH3। এটা কি ওয়ার্ডার? আলফ্রেড ওয়ার্নার, ঠিক আছে? WERNER, ঠিক আছে? ওয়ার্নার। হ্যাঁ, এর থিওরিতে গিয়ে আমরা পৌঁছবো। আমরা আগে সেই এক্সপেরিমেন্টটা দিয়ে শুরু করছি, তোদের বইতে উল্টো সিকোয়েন্সে আছে। সেই এক্সপেরিমেন্টটা দিয়ে শুরু করছি, যেই এক্সপেরিমেন্টটা বেসিক্যালি ওয়ার্নারকে এই দিকে আসতে বাধ্য করেছিল। সেটা হচ্ছে যে ট্যাসারেট বলে যে লোকটি, সেইটা এই অবজারভেশনটা রেখেছিল, যেখানে দেখ COCl3 6NH3, COCl3 5NH3 অ্যান্ড অল দ্যাট। এদের কালারেরও কিছু কথা বলা আছে, ঠিক আছে? কালার, প্রথমটার কালার হচ্ছে অরেঞ্জ, তারপর তুমি জাস্ট এরকম করে দাও না, তাহলে তো হয়ে যাবে। পিঙ্ক, তারপরটা হচ্ছে গ্রিন, তারপরটা হচ্ছে ভায়োলেট, ঠিক আছে? এটা তো লাল দিয়ে ভায়োলেট লিখে দিলে। তো এখন প্রত্যেকটা তুমি কালার চেঞ্জ করবো, এত ভালো লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এইবার কি করেছে? এইবার দুটো কাজ করেছে। প্রথম কাজ হচ্ছে এই চারটে এই কম্পাউন্ড, দুটোতেই 4NH3 আছে। হ্যাঁ, দুটো কাজ করেছে। কি কাজ? দুটোই তো সেট তাহলে। বলবে এখন তো গেস করতে বারণ করে দিল। তোদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা নতুন কিছু শিখছি, ঠিক আছে? তো এবার এই যে চারটে জিনিস আছে, এই চারটে জিনিসের উপর বেসিক্যালি দুটো, মানে অনেকগুলো কাজই করেছিল, আমাদের এখানের জন্য দুটো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে একটা কন্ডাক্টোমেট্রিক এক্সপেরিমেন্ট হয়, ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা দেখবো, ঠিক আছে? কন্ডাক্টোমেট্রিক এক্সপেরিমেন্ট বলা হয়, যেটা দিয়ে তুই বুঝতে পারিস যে তোর সলিউশনে কতকগুলি আয়ন আছে, ঠিক আছে? আয়নস আছে কতগুলি। তো সেই এক্সপেরিমেন্ট করে দেখা গেছিল। তাহলে আমরা যদি এখানে দেখি, মানে এই সলিউশনের টোটাল কটা আয়ন আছে, মানে একে সলিউশনে গুলিয়ে দেখছে কতগুলো আয়ন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মানে নাম্বার অফ পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে টোটাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আয়নস ইন সলিউশন, ঠিক আছে? সলিউশন সেটা আমরাই তো বের করতে পারি নাকি, বের করতে পারি না নাকি? কি এক্সপেরিমেন্ট না করে? মানে আয়ন কটা আছে বলতে, মানে সেটা মানে এমনি কোবাল্ট ভেঙে গেলে কি হবে সেরকম করে পাওয়া যায় না? মানে কোবাল্ট ক্লোরাইড ভেঙে গেলে কি তৈরি হবে, HNO3 ভেঙে গেলে কি তৈরি হবে? এক্সপেরিমেন্ট যদি থিওরি দিয়ে কন্টেমপ্লেটই করা যেত পুরোটা, তাহলে এক্সপেরিমেন্টাল সায়েন্স তো থাকতো না। হ্যাঁ, বুঝতে তোর পেরেছি। থিওরিকে কোন জায়গায় জাস্টিফাই বলতে? করার জন্য বা কাটার জন্য তো এক্সপেরিমেন্ট লাগবে। ওটা কাটা গেছিল বলেই নতুন থিওরি এসেছিল, নাহলে লুইসের থিওরি দিয়ে কাজ চলে যেত, ঠিক আছে? হ্যাঁ, যদিও লুইসের পরে, ঠিক আছে? যাই হোক, সম্ভবত হ্যাঁ লুইসের পরেই বোধ হয়। আয়ন, নাম্বার অফ আয়নস ইন সলিউশন, ঠিক আছে? প্রথমটায় চারটে তারপরটা ক্যাটায়ন অ্যানায়ন মিলিয়ে, তারপরটা তিনটে, তারপরটা তারপরটা দুটো, তারপরটাও দুটো, ঠিক আছে? আরেকটা এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, আরেকটা এক্সপেরিমেন্ট কি করেছে? যে নাম্বার অফ আয়নস ইন সলিউশন। আরেকটা এক্সপেরিমেন্ট করেছে, দেখি প্রত্যেকটাতেই ক্লোরিন আছে, তাই তো? তো ক্লোরিনকে ডিটেক্ট করার কোয়ালিটেটিভ টেস্ট কি? আগের দিন তো বললে। তো বল AgCl, সিলভার নাইট্রেট দিয়ে অ্যাসিডিক কন্ডিশনে ট্রিট করলে পারে সিলভার পাওয়া যাবে। এবার যদি এইটাকেই কোয়ালিটেটিভলি না করে কেউ কোয়ান্টিটেটিভলি করে, লাইক টাইট্রেশনের মতো, যতটা সিলভার ক্লোরাইড পেলো সেটাকে আবার ওজন করলো, ওজন করে ব্যাক ক্যালকুলেশন করে সেই যে ক্লাস 10-এ যে অঙ্কগুলো থাকতো বা 11-এ একদম শুরুতে রাসায়নিক গণনা করে ক্যালকুলেট করে দেওয়ার চেষ্টা করলে যে কতগুলো Cl- আমি আমার লেগেছে, মানে কত ভর সিল, মানে কতগুলো, সেখান থেকে আলটিমেটলি আসবে যে পার মলিকুলে কতগুলো, মানে পার 1 মলিকুল অফ দিস থেকে কতগুলো Cl- আমি পাচ্ছি। আমার ফর্মুলা দেখে মনে হচ্ছে তিনটেই পাবো, প্রত্যেক কটাতেই তিনটে পাওয়া উচিত। কিন্তু দেখা যায় নাম্বার অফ মোলস অফ AgCl প্রেসিপিটেটেড পার মোল অফ দ্য কমপ্লেক্স। 1 মোল এটা নিয়েছে, AgCl দিয়েছে, কত মোল AgCl তৈরি হয়েছে, সরি AgCl হয়েছে, সিলভার নাইট্রেট দিয়েছে, দিয়ে যখন AgClটা পেতে সেটা ওজন করে দেখছে কত মোল AgCl তৈরি হয়। যদি 1 মোল তৈরি হয় তাহলে আমি বুঝবো এর 1 মোল থেকে 1 মোল Cl- আসে। যদি 2 মোল তৈরি হয় তাহলে বুঝবো এর থেকে 2 মোল, অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। সেটার ডেটাটা হচ্ছে না ওখানে তো দু জায়গায় সিএল আছে, AgCl এর জায়গায় Cl আর COCl থেকে। AgCl ফাইনাল প্রোডাক্টটা সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করা ও হয়। নাইট্রেট, আচ্ছা আচ্ছা। নাম্বার অফ মোলস অফ AgCl কি লিখব, ফর্মড বা প্রেসিপিটেট, ঠিক আছে? প্রেসিপিটেট প্রথমটায় 3 মোল, তারপরেরটায় 2 মোল, তারপরেরটায় 1 মোল, তারপরেরটা 1 মোল, ঠিক আছে? 3 2 1।
তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে 3টে সিএল দেখতে পাচ্ছিলাম, এখানে 3টে সিএল পেয়েছি, এখানে 3টে দেখতে পাচ্ছি কিন্তু 2টো, এখানেও 3টে দেখতে, এই দুটোতে কিন্তু একটা করে পেয়েছি। আরও সারপ্রাইজিং এর সঙ্গে যদি আগের কলামের ডেটাটাকে ম্যাচ করিস, যে এখানে 3টে সিএল মাইনাস আছে, টোটাল 4টে আয়ন ছিল, তার মানে 3টে সিএল মাইনাসের সাথে একটাই ক্যাটায়ন আছে, তাই না? তাহলে সেই ক্যাটায়নটা কি? তাহলে অ্যামোনিয়াই বা কিভাবে আছে? আমি বুঝতে পারি যে কোবাল্ট প্লাস 3 সিএল মাইনাস, তাহলে অ্যামোনিয়ার রোলটা কি, তাই তো? এটার ক্ষেত্রে যেমন দুটো আমার দুটো সিএল এসছে আর এখানে টোটাল 3টে, তাহলে আমি একটা বুঝতে পারি যে কোবাল্ট প্লাস 2 আর সিএল মানে 2 সিএল মাইনাস, ঠিক আছে, 2 সিএল মাইনাস, তাহলে আরেকটা সিএলই বা কোথায় গেল, আর 5 অ্যামোনিয়াই বা কোথায় গেল? সো পুরো দুটো ডেটাকে ম্যাচ করলে এবং ফর্মুলা দেখলে পরে আমাদের জেনারেল কনসেপশন একটু ওই সেই শিবাজির যে সিনেমা আছে হিলা ডালা না, ঠিক আছে, ওরকম, ঠিক আছে। তো এরপরে দাঁড়িয়ে, ঠিক আছে, এইটার এই অবজারভেশনটাকে কন্টেমপ্লেট করা জন্য সময় লাগে, ওয়ার্নার এলো, ঠিক আছে, ওয়ার্নার এসে যে থিওরিটা দিল সেটা ও শুধু প্র্যাকটিক্যালটাই করে দেখিয়েছে। হ্যাঁ, মানে ও একা করেনি, মানে মোস্টলি ও সবচেয়ে সিগনিফিকেন্টলি করেছে। আরও অনেক ক্ষেত্রেই এরকম উদাহরণ উঠে আসছিল যে এদেরকে ঠিক 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 থিওরি দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেই সময় যে এস্টাবলিশ থিওরি, ঠিক আছে, তখন ওটা এক্সপ্লেন করা যাচ্ছিল না, ঠিক আছে। তো ট্যাসারেটের এই যে এক্সাম্পল, এটা দিয়ে তখনকার থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। এবার ওয়ার্নার আসলো, ওয়ার্নার এসে বলল যে দেখো ভাই, এখানে না এখানে বন্ডিংটা একটু আলাদা। বেসিক্যালি এখানে যে বললো যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন শোজ 2 টাইপ অফ ভ্যালেন্সি। আমরা এতদিন একটাই ভ্যালেন্সি দিয়েছি, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, মিটে গেল, ঠিক আছে। যদিও ভ্যালেন্সি ক্ষেত্রে প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট করে না, বাট 1 মিটে গেল। যদি কারো ভ্যালেন্সি 3 হয়, আরেকজনের ভ্যালেন্সি 1 হয়, আরেকবার বলো, আমি বললাম পাত্তা দিলে না, তাইও হাসছে। আমি তো শুনলাম তুই হাই তুললি, না কি বললি? কেউ লেবা, আমি বলেছি তুমি বলনি বলে আমার দিকে তাকে হেসে যাচ্ছে। মানে তুমি তো বাঁকড়া শেষ করবে, আমি বলবো যে আরেকবার বলতে বলেছে, বাঁকড়াটা শেষ করো, আমি তো কোনো হাসি। কোন জায়গাটা আরেকবার বলবো? ভ্যালেন্সির কেসটা, ও আরে ওই লাইনটা পড়ে বুঝতে পারিনি, ওতে আসছি পরে, সেটা আমি জানি যে তুমি তো ওটা আরেকবার তুই বলবে। হাসছিস কেন? আচ্ছা বাদ দে, সময়ের সময় সোজা সেই কথা জন্য হচ্ছে start যে করি না, সেই জন্য। আমরা এতদিন যে বন্ডিং পড়ে এসেছি, সেই বন্ডিং এ আমরা কি পড়েছি যে কারো ভ্যালেন্সি বুঝিস তো, যোজ্যতা, কারো যোজ্যতা যদি 1 হয়, আরেকজনের যোজ্যতা যদি 1 হয়, তাহলে এরা কম্পাউন্ড তৈরি করবে 1:1। কারো যোজ্যতা যদি 3 হয়, একজন যদি 1 হয়, লাইক অ্যালুমিনিয়াম 3 আর ক্লোরিনের 1, তাহলে এরা 3:1 করবে। একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টে ক্লোরিন লাগবে, তাই না? একটাই ভ্যালেন্সি ছিল, মানে 1 টাইপ অফ ভ্যালেন্সি ছিল। ওয়ার্নার প্রথমেই থিওরিটা এস্টাবলিশ করলো দেয়ার ইজ 2 টাইপ অফ ভ্যালেন্সি, ওয়ান ইজ প্রাইমারি ভ্যালেন্সি, ওয়ান ইজ সেকেন্ডারি ভ্যালেন্সি, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ান ইজ 2 টাইপস অফ ভ্যালেন্সি। এটা ওয়ার্নার থিওরি, হ্যাঁ। ওয়ার্নার নাম কি থিওরিটা? ওয়ালনাট থিওরি। ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি, ঠিক আছে। 2 টাইপ অফ ভ্যালেন্সি। এরপরে কি আসে? আসুক, ঠিক আছে। তারপরে ভ্যালেন্সি, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, এন্ড 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, ঠিক আছে। এবার এটাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে আমাদের চেনা পরিচিত ভ্যালেন্সির মতো জিনিসটা, অর্থাৎ আয়োনাইজেবল ভ্যালেন্সি। সেন্ট্রাল মেটাল অ্যাটম যে কম্পাউন্ডটা তৈরি করছে, আমরা এতক্ষণ কি দেখছেন যে ভ্যালেন্সি জলে দিলাম গুলে গেল, বা কোনোভাবে ওই ইয়েতে সেপারেট করা যায়, তাই না? আবার প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে আয়োনাইজেবল ভ্যালেন্সি, ঠিক আছে। কি তুলে দিল? এখনো আগের দিনও হয়েছে, বাট এখন অব্দি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কেসটা হয়নি। আয়োনাইজেবল ভ্যালেন্সি না, সেটার একটা কারণ হচ্ছে বইয়ের সাপোর্টটা উঁচুতে থাকার রয়েছে, কারণে, হ্যাঁ। ঠিক আছে। আয়োনাইজেবল আগের দিন বই ছিল না, ছিল, হ্যাঁ হ্যাঁ, বাংলা ঠিক আছে, এই বইটাই ছিল আয়োনাইজেবল ভ্যালেন্সি, ঠিক আছে। অর্থাৎ মানে কি, এই যে এই ভ্যালেন্সিকে তুই সলিউশন বা ইত্যাদিতে নিয়ে গিয়ে আয়োনাইজ করতে পারিস। যেমন AlCl থেকে তুই Al+3
3Cl মাইনাসটা ভেঙে দিতে পারি সেরকম। খেয়াল করে দেখ তাহলে যেখানে আমরা আয়ন টোটাল নাম্বার অফ আয়ন পাচ্ছিলাম এই ভ্যালেন্সিটা আমাকে দেবে টোটাল নাম্বার অফ আয়নটা, তাই না? ঠিক যেমন LCl3 ক্ষেত্রে 3:1, তার মানে 3 আর 1 যোগ করলে 4টে আয়ন পাবো। তাহলে যার ক্ষেত্রে এই আগের এক্সাম্পল এখানে যেমন এইটা পাচ্ছিলাম, তাহলে এর প্রাইমারি ভ্যালেন্সি কত হবে? আচ্ছা মানে না প্রাইমারি ভ্যালেন্সি এরকম সামথিং, আমি এখান থেকে বলতে পারবো না, কিন্তু সামথিং লাইক 3:1 বাট or 2:2 এরকম আচ্ছা, কিছু একটা হবে, ওটা ঠিক আছে? বলছি। হুম। মানে এই 3:1টা কার কাছে কোবাল্ট আর ক্লোরিন, আমার জানা আমি জানি না তো এখন অব্দি, তাহলে তুমি দুটো সংখ্যায় ভাঙছো কি করে? কারণ বিকজ আলটিমেটলি নিউট্রাল কম্পাউন্ড থাকবে। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে কোনো চার্জ লিখেছি কম্পাউন্ডের মধ্যে লিখিনি। 4টে কম্পাউন্ড হতে হতে পারে না? 4টে টোটাল কম্পাউন্ড মিলে তৈরি হচ্ছে একটা 4টে কম্পাউন্ড না 4টে স্পিসিস Species। হতেই পারে, হতেই পারে। তাহলে 1 ভ্যালেন্সিতে ভাঙবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো হতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা। আবার তা ভাবতে, ঠিক আছে, ঠিক আছে। তো মোদ্দা কথা আমি 4টে আয়ন পেয়েছি, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ কল্ড প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে? তো এখানে যেটা ইম্পর্টেন্ট, প্রাইমারি ভ্যালেন্সি অফ হোয়াট? সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে, অর্থাৎ যে মেটাল অ্যাটমটা রয়েছে মানে কোবাল্ট তার। ওই জন্য দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মেটাল পার্টটাকে আমি আলাদা করছি, মেটাল আয়নটাকে, আর বাকি পার্টটাকে আলাদা রাখছি। সো মেটাল আয়নের প্রাইমারি ভ্যালেন্সি যেটা আমি বলছি আয়োনাইজেবল ভ্যালেন্সি, সেটা কত? যদি আমি 4খানা আয়ন পেয়ে থাকি, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাথায় আইদার 1 থাকতে পারে, তাহলে ওদিকে 3। সেন্ট্রাল মেটাল অ্যাটমে 2 থাকতে পারে, তাহলে ওদিকে 2। সেন্ট্রাল মেটাল 3 থাকতে পারে, তাহলে ওদিকে 1, ঠিক আছে? 4 থাকতে পারে? কি তাহলে করে? তাহলে ও আচ্ছা, তাহলে হ্যাঁ, আয়ন হবে না। মানে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে ফিজিক্যাল এখানে বলেওছি আগে, মানে ফাইনম্যানের একটা মজা দিয়েছিল। ফাইনম্যান খুব ম্যাথামেটিশিয়ানদের ওর ম্যাথামেটিশিয়ান বন্ধুদের খুব মজা করতো আর কি, ঠিক আছে? মানে এমনি ইয়ে করে। তো মানে এইসব হচ্ছে জ্ঞানী মানুষদের। কেন বিড়াল ফিরাল ঢুকবে তো? ও তুমি আসবে বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি বললাম সব হয়ে গেছে, তাও বলছো খোলা থাক, ঠিক আছে? কি বলছিলাম জানো? হ্যাঁ ফাইনম্যান। তো এইগুলো ওই জ্ঞানী মানুষদের ডিবেট, জ্ঞানী মানুষরা ওরকম নিয়ে ইচ্ছে করে জেনে বুঝেই ডিবেট করে যে ফিজিক্স বলো না অঙ্ক বলো, ঠিক আছে? মানে ফাইনম্যানের নিজস্ব লেকচার আছে ইউটিউবে, দেখবি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে? সেই লোকটাও আবার মারামারি করেছে, আবার এটাও ঠিক কলেজ লাইফে মারামারিটা করেছিল বলেই ওই জ্ঞানে পৌঁছাতে পেরেছিল, ঠিক আছে? মারামারি না, মজা করে। তো টপোলজি বলে একটা জিনিস হয় ম্যাথামেটিক্সে, শুনেছিস? জিওগ্রাফিতে পড়েছি। ওটা আসলে ম্যাথমেটিক্সেরই পয়েন্ট। হ্যাঁ, দ্যাট ইজ কল অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি। তোরা যে ধরনের জিওমেট্রি পড়ে এসছিস বা 11-12 যে ধরনের জিওমেট্রি পড়ানো হয়, দ্যাট ইজ ইউক্লিডিয়ান স্পেসের জিওমেট্রি। বাট মোস্ট অফ দ্য পড়ায় মানে 11-12 এ আমাদের টপোলজি পড়ায়, টপোলজি না, অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি কোথাও পড়ায় না। অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি বলতে কি বোঝায়? টপোলজি মানে শুরু হয়ে টপোলজি দিয়ে। নন ইউক্লিডিয়ান স্পেসের জিওমেট্রি। আচ্ছা তোদের নন ইউক্লিডিয়ান স্পেস কোথাও পড়ায়নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নন ইউক্লিডিয়ান স্পেসের আমরা এই মানে আমাদের না, মানে কোনো পড়ার সুযোগ থাকে যে কেউ ধরো এক্সট্রা কিছু পড়ছে, এক্সট্রা কেউ পড়লে তো অনেক কিছু করতে পারে, আমি তো সেটার দায়িত্ব নিই। আমি হচ্ছে সিলেবাস ওয়াইজ, যাই হোক বাকি কথা বাদ দে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে টপোলজি এখানে না, টপোলজি ইভেন অনার্স লেভেলেও টপোলজি খুব মানে থার্ড ইয়ারে গিয়ে হয়তো একটু একটু থাকে, ঠিক আছে? টপোলজি খুব এক্সকিউজিভ ব্যাপার আর কি, ঠিক আছে? তো টপোলজি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি মোস্টলি, মানে ইউক্লিডিয়ান স্পেসেও টপোলজি হয়, বাট মোস্টলি নন ইউক্লিডিয়ান স্পেস, ঠিক আছে? মানে আমাদের এই যে আমরা ছোটবেলা পড়েছি না যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ইজ স্ট্রেট লাইন, ওটা পূর্ণ স্টেটমেন্ট নয়, এটা বলতে হবে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ইন এ ইউক্লিডিয়ান স্পেস ইজ স্ট্রেট লাইন। নন ইউক্লিডিয়ান স্পেসে কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স স্ট্রেট লাইন হয়। তার সিম্পল উদাহরণ হচ্ছে পৃথিবীতে এক পয়েন্ট আর এক পয়েন্টের মধ্যে যদি তোকে ডিস্টেন্স খুঁজতে দেয়, ইট ইজ এ কার্ভ লাইন, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, নট দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ উদাহরণ যে পেপার নিয়ে দুটো। আচ্ছা হতে পারে, হ্যাঁ ঠিকই বলেছিস। ওটা দেখায় পড়ছে বেশি হচ্ছে। তো দিস ইজ টপোলজি, ঠিক আছে? তো তো টপোলজির ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে তুমি একটা কমলা লেবুকে বা আপেলকে কতগুলো স্লাইসে কাটতে পারো, ঠিক আছে? ইন প্রিন্সিপাল উত্তরটা হচ্ছে ইনফাইনাইট স্লাইসে, ঠিক আছে? তো ওখানে এটা ওকে কেউ জিজ্ঞেস করেছিল এরকম
ওরাও মজা নেওয়ার জন্যই জিজ্ঞেস করেছে কি বলে। প্রবলেমটা অ্যাকচুয়ালি এখানে না, প্রবলেমটা অন্য, আর সিমেট্রি ওরিয়েন্টেড প্রবলেম, সেটা বলে এখানে সময় নষ্ট করে লাভ নেই। যার ফার্স্ট প্রপোজিশনটা থাকে যে তুমি একটা অ্যাপেলকে তো ইনফাইনাইট নাম্বার অফ স্লাইসে কাটতে পারবে, দেন তুমি ওটাকে ফ্লিপ করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো এইবার ওখানে ফাইনম্যান বলছে যে না, তুমি একটা আপেলকে 1 অ্যাটম চওড়ার কমে কাটতে পারো না, তাহলে ওর আপেলের আইডেন্টিটি থাকবে না। দিস ইজ এ ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? এটা বললাম যে ওকে ওটা বোঝানোর জন্য, ঠিক আছে? যে ম্যাথামেটিক্যাল অ্যানালজিতে অনেক কিছু চলতে পারে, ইভেন তোরটা ম্যাথামেটিক্যালও নয়, কারণ তুই বেসিক নুয়ান্সটাই মিস করে যাচ্ছিস। বাট ম্যাথামেটিক্যাল এনার্জির সাথে ওই ফিজিক্যাল এনার্জিটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলি কি বললাম? যে আমি আপেলটাকে যদি কাটতে 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 এমন একটা স্লাইস কাটি যার মধ্যে একটা অ্যাটমও নেই, তাহলে ওখানে নিউট্রন প্রোটন আছে শুধু, দ্যাট ইজ নট আপেল, ঠিক আছে? আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তো যাই হোক, দিস আর প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে? এবং এই প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে একটা কথা লেখা আছে দেখ, যে দ্য প্রাইমারি ভ্যালেন্সি অফ দ্য মেটাল সেন্ট্রাল আয়ন ডিটারমাইন্স দ্য অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল। দ্য প্রাইমারি ভ্যালেন্সিরা নন ডাইরেকশনাল, অর্থাৎ এর কোনো ডাইরেকশনাল প্রপার্টি নেই যে এদিক দিয়ে অ্যাপ্রোচ করলে একরকম পাবো, ওদিক দিয়ে না, আয়নে ভেঙে। ওই জন্যই আমি একটা ইলেকট্রোকেমিক্যাল এক্সপেরিমেন্ট করছি, নেমলি কন্ডাক্টোমেট্রি, সেখানে আমি আয়নগুলোর সংখ্যা পেয়ে যাচ্ছি। সেকেন্ডারি ভ্যালেন্সিটা খুব ইন্টারেস্টিং। দ্য সেকেন্ডারি ভ্যালেন্সি অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইজ স্যাটিসফাইড by the anions or neutral molecules on the neutral molecules or in some cases cation, ঠিক আছে? The secondary valency of the central metal atom ion or ion is satisfied by the anions or neutral molecules or very rare case কিন্তু cation হবে, ঠিক আছে? তার মানে all sorts of possibility বলে দিই, ঠিক আছে? বাংলায় একটু বলে সুবিধা। এই সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা বলা হচ্ছে সেটা বেসিক্যালি সেন্ট্রাল মেটাল অ্যাটমের মধ্যে এটাই হচ্ছে ওই কোঅর্ডিনেশন বন্ডের পার্টটা, যেখানে আইদার একটা পূর্ণাঙ্গ মলিকুল থেকে বা কোনো একটা অ্যানায়ন থেকে বা কিছু ক্ষেত্রে ক্যাটায়ন থেকেও ইভেন ইলেকট্রন ডোনেটেড হয়ে এই ভ্যালেন্সিটা স্যাটিসফাই হচ্ছে। দ্যাট ইজ সেকেন্ডারি ভ্যালেন্সি অ্যান্ড দিস ইজ নন আয়নাইজেবল, অর্থাৎ সলিউশনে ফেললে পরে এর করবে। এখানে ডবল সল্ট আর কমপ্লেক্স আলাদা হয়ে যায়। যখন একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, কমপ্লেক্স বলতে আমরা কমপ্লেক্স অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। এবার আস্তে আস্তে আমরা কোথায় গেল, এবার আস্তে আস্তে আমরা ইয়েতে যাই। কমপ্লেক্সকে আমরা যখন লিখি, ডবল সল্টকে আমরা এইভাবে লিখেছি, তাই না? ডট ডট। কমপ্লেক্সকে লেখার সময় আমরা একটা এরকম জিনিস দিই, পেনটা চেঞ্জ করো, একটা এরকম কিছু এম, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখানে কতগুলি ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? এখানে কিছু থাকতে পারে, মানে এটা ওই ইউপিএসসি নেম মানে নিয়ম, এইভাবেই লিখি, মানে আইপিএসসি এটা কি অ্যাডাপ্ট করে লিখছি আমরা? বলছি, ঠিক আছে? এবং এখানে আরো কিছু স্পিসিস থাকবে, x1 x2 এন্ড সো অন সো ফর্থ, ঠিক আছে? এই যে x1 x2 লিখেছি না, এই যে এই পার্টটা, এইটা হচ্ছে ওর প্রাইমারি ভ্যালেন্সি। অর্থাৎ একে যদি সলিউশনে পাঠাস, এইভাবে ভাঙবে, m n2 সরি, আচ্ছা এখানে দুটো নাম দিই, আলফা বিটা এন্ড সো অন, অনেক কিছু ওখানে থাকবে। দিতে তাহলে তাহলে এইখানে কিছু একটা হাতে ভাঙবে, লেটস সে থিটা প্লাস বা মাইনাস যা কিছু হতে পারে, অ্যান্ড এখানে বাকি যে অ্যানায়ন পার্টটা থাকবে x1 x2। তাহলে এই যে আয়নাইজেশনটা হচ্ছে এইটা এখানে হচ্ছে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, সবার মুখ টুক বেঁকে গেছে, ঠিক আছে? উদাহরণ না পেয়ে উদাহরণ দিয়ে যদি বলি, ধর একটা মলিকুল দেখি কোথাও, এই দেখ কোবাল্ট NH3 হোল 6 এটা এটা যদি ডিসোসিয়েট হবে তখন এটা ডিসোসিয়েট হবে এইভাবে, কোবাল্ট NH3 হোল 6 3 প্লাস 3Cl মাইনাস, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি, দিস ইজ আয়নাইজেবল। এই যে ভেঙে যাচ্ছে, এদিকে একটা আয়ন তৈরি হচ্ছে, এদিকে একটা আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা একটা প্রাইমারি ভ্যালেন্সি, এটা কার প্রাইমারি ওই কার বলবো CuCl3 কোবাল্টের, ঠিক আছে? কোবাল্টের প্রাইমারি ভ্যালেন্সি +3 না 3, হ্যাঁ 3 বলবো না +3 বলবো? +3 প্লাস মানে ভ্যালেন্সিতে প্লাস মাইনাস বলে না, বাট মানে অক্সিডেশন স্টেটটা মাথা নিয়ে চলবে। এটা যেহেতু মানে ওই মেটালের রেসপেক্টে সময় দেখতে হবে। এটা কি করলে? কোনটা বুঝলি? এটা কি হলো 3 প্লাস প্লাস
মানে সোজা কথায় তোরা যেটা যে Na+Cl- ভাঙিস, এইখানে সেই ভাঙাটা হচ্ছে। এই যে 3টে Cl আছে, তাহলে 3Cl- হবে, তাহলে এর মাথায় 3+ পড়বে, ঠিক আছে? এইখানে ক্যাটায়ন অ্যানায়ন ভাঙছে, এই পুরোটা মিলে ক্যাটায়ন আর এইখানে অ্যানায়ন, ঠিক আছে? এই জন্য এটা প্রাইমারি ভ্যালেন্স, এটা আয়োনাইজেবল, আয়োনাইজ করা যায়। এবার এই ব্যক্তিটাকে যদি আমি আলাদা করে নিয়ে নিই, হুইচ ইজ কোবাল্ট ওটা চেঞ্জ করো। NH, আরে দেখা যাচ্ছে তো, না না আমার অসুবিধা হয়। তুই ঢাকনা নিয়ে আদিত্যটা করছিস। না না আমার এটা দেখতে অসুবিধা হয়, পরে PDF দেখতে। এটা হলো, ঠিক আছে? এই জিনিসটা হলো এই ক্যাটায়নটা। এই ক্যাটায়নটার মধ্যে কোবাল্ট একা নেই তো, মানে এমন ছখানা অ্যামোনিয়া দেখতে পাচ্ছি, ছখানা অ্যামোনিয়া দেখতে পাচ্ছি। এই আইডেন্টিটিটা কিন্তু সলিউশনে বজায় থাকবে। এখানে তুই সলিউশন দিয়ে এইটাকে কোবাল্ট +3 অ্যামোনিয়া কিছু ভাঙতে পারবি না। কেন? কেন তার কারণ আমি এই থিওরি দিয়ে আমরা ডিরেক্ট বলবো না, ঠিক আছে? কিন্তু ভাঙতে পারবি না, তো সিম্পল কারণ এখানে একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে। This is not a যেটা iron bond. আগের দিন ওই মোর সল্টের ক্ষেত্রে খানিকটা বুঝিয়েছিল একটা উদাহরণ দিয়ে কেন ওটা ওরকম হচ্ছে। মোর সল্টের ক্ষেত্রে ভেঙে যাবে, বিকজ ইট এ ডবল সল্ট। ও আচ্ছা, এটা ডবল সল্ট। এটা ভাঙবে না, এখানেই ডবল সল্টের থেকে কমপ্লেক্সটা আলাদা হচ্ছে। যে এই ওই যে প্রাইমারি ভ্যালেন্সি, ওটা কিন্তু কমপ্লেক্সের পার্ট না, কমপ্লেক্স হচ্ছে এই পার্টটা। দিস ইজ দ্য কমপ্লেক্স পার্ট, ঠিক আছে? কমপ্লেক্স কোঅর্ডিনেশন বন্ড হিসেবে কমপ্লেক্স তৈরি হলো লুইস অ্যাসিড বেস হিসেবে, হওয়ার পর ওর মাথায় যে চার্জটা থাকলো সেটাকে নিউট্রাল, আলটিমেটলি নিউট্রাল কম্পাউন্ড তৈরি করতে হবে নেচারে সাস্টেন করতে গেলে। ওই এক্সট্রা যে আলটিমেটলি কমপ্লেক্স তৈরি করার পর ওভারঅল যে ফর্মাল চার্জটা হলো, সেই ফর্মাল চার্জটাকে নিউট্রালাইজ হবে কোনো একটা অ্যানায়ন দিয়ে, বা যদি কমপ্লেক্সটা অ্যানায়ন হয় তাহলে ক্যাটায়ন দিয়ে। এই যে কমপ্লেক্স ফর্মেশনের পর ওভারঅল চার্জটা নিউট্রালাইজ হচ্ছে যেটা দিয়ে, এই ভ্যালেন্সিটাকে বলা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে? আর সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা? এই মেটালটা তার আশেপাশে এই যে এইরকম টাইপের কতগুলো মলিকুল, যেটা বলেছে না যে আইদার একটা অ্যানায়ন হতে পারে, এক্ষেত্রে অ্যামোনিয়া নিউট্রাল মলিকুল হতে পারে, অ্যানায়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে। দিজ আর কল্ড লিগ্যান্ডস, ঠিক আছে? হ্যাঁ, এখানে কোথাও লিগ্যান্ডের ডেফিনিশন থাকবে। এই যে এইখানে দেখ, প্রথমে বলছে এই এন্টিটিটা কি বলা হয়, এই যেটা কি লিখলাম, দিস ইজ কল্ড কোঅর্ডিনেশন এন্টিটি। তার মানে অ্যাকচুয়াল কমপ্লেক্সটা যেটা সলিউশনে ভেঙে যাবে না। ডবল সল্টের সাথে এটাই ডিফারেন্স। ডবল সল্ট সলিড মিডিয়ামে এক্সিস্ট করে, সলিউশনে দিলে পরে ব্রেক করে যায়। কমপ্লেক্স যেটা পাবো সেটাও ব্রেক করে, কিন্তু তার প্রাইমারি ভ্যালেন্সিটা ব্রেক করে। অ্যাকচুয়াল কমপ্লেক্স পার্টটা, দ্যাট ইজ কল কোঅর্ডিনেশন এন্টিটি, সেটা হয় না। কোঅর্ডিনেশন এন্টিটিতে অনলি সেকেন্ডারি ভ্যালেন্সি কাজ করে, প্রাইমারি ভ্যালেন্সি নয়। তারপরের যে টার্মটা আছে, কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে কি কি পার্ট আছে? একটা আছে এই পার্টটা, দিস ইজ কল্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম। সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে? অ্যাটম বা আয়ন বোধহয় বলেছে, মেটাল অ্যাটম বা আয়ন। এক্ষেত্রে আয়ন, কারণ এখানে কোবাল্ট +3 আছে। সেন্ট্রাল মেটাল অ্যাটম। আর কতকগুলি এই যেরকম ভাবে তোরা লিখিস না FeCl2, তাহলে Feটা যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম হয়, ওকে তো ভাবে বলে না, Clটা হচ্ছে ওর সাথে এসে জুড়েছে অ্যানায়ন পার্টটা। এক্ষেত্রে এই এরকম যারা থাকবে, যে NH3 যেটা আছে, এদেরকে বলা হয় লিগ্যান্ডস, ঠিক আছে? লিগ্যান্ডের ডেফিনেশন কি? ইন এ কোঅর্ডিনেশন এন্টিটি দ্য নিউট্রাল মলিকুলস or ions that are bonded to the central metal atom or ion by coordinate bond and satisfy its secondary valency are known as ligand. আমি বলে দিচ্ছি লিগ্যান্ড কি জিনিস। আমরা বললাম কি, এই যে কোঅর্ডিনেশন এন্টিটিটা তৈরি হচ্ছে, এইখানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বেসিক্যালি, আচ্ছা ওই প্রশ্নটা মনে আছে তোরা বন্ডিং এর একটা খুব কমন প্রশ্ন থাকতো 11, যে এমন একটা মলিকুল বলো যেখানে 3 ধরনের বন্ডিং রয়েছে, মানে আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেশন, তাই তো? এটা হচ্ছে মানে এমন একটা যৌগ, নাইট্রোজেন N2, হাইড্রোজেন সবকটা কোভ্যালেন্ট এবং সবচেয়ে পিওরেস্ট কোভ্যালেন্ট বন্ড হোমোনিউক্লিয়ার ডায়াটম। থাকতো মনে, আমি মনে বসছি না, জানি না, কমন হবে, জানি উত্তরটা। NH4Cl, ঠিক আছে? মানে আরো আছে, এটা সবচেয়ে কমন, এটা তো পরীক্ষা লিখতে দিত। NH4Cl, ঠিক আছে? কেন NH4Cl কি করে তৈরি হচ্ছে?
NH4Cl এর শুরুটা হচ্ছে অ্যামোনিয়া থেকে, ঠিক আছে? অ্যামোনিয়া কেমন দেখতে? টেট্রাহাইড্রাল মলিকুল, এই মাথায় লোন পেয়ার, এইচ এইচ এইচ, দিস ইজ অ্যামোনিয়া, ওকে, অ্যামোনিয়া। হ্যাঁ, এইখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বন্ডগুলো সবই হচ্ছে কি বন্ড? ইয়ে বন্ড, কোভ্যালেন্ট। ইয়ে মানে কোভ্যালেন্ট। দিস আর এইট, আচ্ছা বলছি, কোভ্যালেন্ট। এইটা দিয়ে কোঅর্ডিনেশন বন্ড করবে আরেকটা এইচ প্লাসের সাথে, তাই তো? এবার এ যদি একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টার পায়, সবচেয়ে সিম্পল এক্সাম্পলটা হচ্ছে কোথাও যদি একটা এইচ প্লাস পায়, HCl দিয়েছিস তুই, ছোটবেলা একটা এক্সপেরিমেন্ট হতো, দুটি গ্যাসীয় পদার্থের মিশ্রণে সলিড কম্পাউন্ড, বলতো যে একটা গ্লাস দণ্ডে HCl আর একটা গ্লাস দণ্ডে অ্যামোনিয়া নিয়ে কাছাকাছি আসলে পরে সাদা ধোঁয়া বেরোয়। হ্যাঁ হ্যাঁ, কেন? কারণ HCl ও গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস নিয়ে আসলি, দুটো ভ্যাপোরাইজ করলো, যেই দুটো কম্বাইন হবে, HCl এ যে H প্লাসটা আছে ওখানে এই ইলেকট্রনটাও ডোনেট করে দিয়ে বসে থাকবে। ডোনেট করে দিলে কি হবে? এরকম হবে NH4 প্লাস। এইচ এইচ এইচ, এই এইচটাকে আমার অন্য এটা কালার, অন্য কালার দেওয়া হবে, অ্যারো দিয়ে দেখাটা। এইচ, ঠিক আছে? ঠিকই বলেছে, ডেটিভ বন্ডে অ্যারো দেয়, ঠিক আছে, কিন্তু অ্যারো দিচ্ছি না আমি, তার কারণ হচ্ছে তাহলে আমি প্লাসটা লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, অ্যারো, সরি আবার ঠিক আছে, এটা। এবং নাইট্রোজেন তার ঘর থেকে ইলেকট্রন দিয়েছে, তাই জন্য নাইট্রোজেনের মধ্যে একটা ফর্মাল চার্জ পড়বে, দ্যাট ইজ মানে ডেটিভ বন্ড দেখালে আর চার্জ দেয় না? না, চার্জটা বোঝায় ওই জন্য যে কে কার কোথা থেকে ইলেকট্রনটা দিয়েছে, ঠিক আছে? তো এটা কি হলো বেসিক্যালি NH4 প্লাস আয়ন। তাহলে এখানে আমরা দুটো বন্ড প্লাসটা তো আমরা লেখো মাইনাসই মনে হয়, এটা ঠিক করে লেখো প্লাস। ওটা অনিট হয়ে গেছে, ঘষা লিখে। Cl টা আমাকে আয়নিক বন্ড করবে। হ্যাঁ, অবভিয়াসলি। আর কি করবে, তাহলে হয়ে এখানে গেছে তো। এখানে দেখ, আবার যদি আমি অ্যানালজির ফলো করে, দিজ আর কোভ্যালেন্ট বন্ডস, এইটা গেল হচ্ছে আমার ডেটিভ বন্ড, অর এটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেশন বন্ড, কোঅর্ডিনেট বন্ড তো বলে। বন্ড, ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এই যে স্পিসিসটা তৈরি হলো NH4 প্লাস, আমি বোধহয় অন্তত 20-25 বার বলেছি বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটা প্লাস মাইনাস স্পিসিস, আয়নিক স্পিসিস নেচারে স্টেবল নয়, তাই না? হ্যাঁ, তাহলে আমার কি লাগবে? একে স্টেবল করতে নিউট্রালাইজ করতে হবে। তাহলে এই NH4 প্লাস ক্যাটায়নটাকে কেউ একটা নিউট্রালাইজ করবে। দ্যাট ইজ Cl লাইক। যদি HCl দিয়ে থাকি, সবচেয়ে কমন হচ্ছে যে Cl মাইনাস, ঠিক আছে? তাহলে NH4 প্লাস Cl মাইনাস, there exists ঠিক আমরা বলতে পারি যদি আয়নিক বন্ড যদি বলতেই চাই, ঠিক আছে? সো NH4Cl হচ্ছে এমন একটা ইয়ে যেমন তিনটে বন্ড এক্সিস্ট করছে। সেম অ্যাজ এখানেও এই অ্যামোনিয়া, মানে লিগ্যান্ড কাদেরকে বলা হবে? এই যে এইখানে এই ভদ্রলোক হচ্ছে এই অ্যামোনিয়ার এই পার্টটা হচ্ছে একটা লিগ্যান্ড, তুই বলতে পারিস ইন প্রিন্সিপাল, ঠিক আছে? সো লিগ্যান্ড মানে আমরা আগের দিনই বলেছিলাম ডোনার অ্যাটম, ডোনার যে ডোনেশন করবে সেই এন্টিটিটা, ঠিক আছে? হ্যাঁ, লুইস বেস, ঠিক কথা, লুইস বেস। এবং সেই ডোনেশনের মাধ্যমে সে একটা ইলেকট্রন ডেফিনিশন সেন্টারে ইলেকট্রন দিয়ে কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, সিম্পল। তাহলে এখানে যে ডেফিনিশন দিচ্ছি আবার একবার রিড আউট করি, ইন আ কোঅর্ডিনেশন এন্টিটি, দ্যাট মিনস এই থার্ড ব্র্যাকেটের ভেতরটা, ঠিক আছে? এখানে কিছু ভদ্রলোক থাকবেন বা ভদ্র মহিলাও থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি জেন্ডার দিতে যাই, তারা কিরম হবে? আইদার নিউট্রাল মলিকুলস অর সাম আয়ন্স। আয়ন্স মানে পজিটিভ হতে হয়, নেগেটিভ হতে পারে, মোস্টলি নেগেটিভই দেখা যায়, কারণ ইলেকট্রন দিতে হবে নেগেটিভই সহজ, পজিটিভ থেকে ইলেকট্রন দেওয়া একটু চাপের, এই জন্য রেয়ার, এক আধটার বেশি দেখা যায় না, ঠিক আছে? তো ইন আ কোঅর্ডিনেশন এন্টিটি দ্য নিউট্রাল মলিকুলস অর আয়ন্স দ্যাট আর বন্ডেড টু সেন্ট্রাল মেটাল অ্যাটম বাই কোঅর্ডিনেট বন্ডস অ্যান্ড স্যাটিসফাই, এই যে এবার প্রশ্নটা হচ্ছে যে একটা লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট ফর্ম হচ্ছে, যেহেতু আমাদের এখানে সেন্ট্রাল মেটাল, নামটার মধ্যে আমি সেন্ট্রাল মেটাল দিয়ে রেখেছি, তো মেটাল অ্যাটমটা হচ্ছে আমাদের সেন্ট্রাল, ঠিক আছে? মানে সেন্ট্রাল মানে আইডিয়াগতভাবে সেন্ট্রাল, ওকে কেন্দ্র করেই দুনিয়া করে উঠছে, ও হিরো, ঠিক আছে? সে গান ছিল না, তুই আমার হিরো বলে একটা গান ছিল, ওরকম, ঠিক আছে? তো আমাদের কমপ্লেক্স কেমিস্ট্রিতে হিরো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মেটাল। হ্যাঁ, তো আমাদের পুরো কমপ্লেক্স কেমিস্ট্রি সবাই বলছে তুই আমার হিরো। এই হিরো, এই যে হিরো, ঠিক আছে, সেন্ট্রাল ক্যারেক্টার, এই সেন্ট্রাল ক্যারেক্টারের প্রোটাগনিস্ট, আচ্ছা প্রোটাগনিস্ট, এই প্রোটাগনিস্টের সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই হবে কি দিয়ে? না
ডেটিভ বন্ড Dative bond. বা কোঅর্ডিনেশন বন্ড। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্ট্রাল বলে কি সে একসঙ্গে অজস্র গুন্ডাকে খেলাতে পারে? ডোন্ট নো। নিশ্চয়ই তার লিমিট থাকবে। হ্যাঁ, হিরো সে সেন্ট্রাল ক্যারেক্টার, ফলে সে একের অধিক পারতে পারে, কিন্তু 1 কোটি পারবে, 2 কোটি পারবে, 200 কোটি পারবে? পারবে না। আর একটা লিমিট থাকবে, অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট, যে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম কতগুলি লিগ্যান্ডকে নিজের চারপাশে জায়গা করে দিতে পারে সেকেন্ডারি ভ্যালেন্স ইয়ে করার জন্য, সেটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। এই সেকেন্ডারি ভ্যালেন্সি একটা নাম আছে, কি বোঝা গেল না? তুমি কেন বললে? মন এদিক ওদিক ঘুরে বেড়ালে কি করে শোনা যাবে? ঠিক আছে, আরে তুমি বলেছো, আমি শুনেছি, কিন্তু 2 ঘন্টা টানা কনসেন্ট্রেশন রাখার বন্দোবস্ত কর, নাহলে একাডেমিক্সে থাকতে পারবি না। আমি এমনিও থাকি না। ঠিক আছে, আবারও বলছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার আশেপাশে কতগুলো লিগ্যান্ডকে জায়গা করে দিতে পারবে কোঅর্ডিনেট বন্ড করার জন্য, তার তো একটা লিমিট থাকবে। শুনেছি সেটা। হ্যাঁ, সেই নাম্বারটা যে 5টাকে দিতে পারে, কি 7টাকে দিতে পারে, কি 10, নাম্বারটা কি গুন্ডা বলে? হ্যাঁ বলতে পারিস তুই। হ্যাঁ, যে হিরো একসঙ্গে কজনকে ট্যাকেল করতে পারে, 5 জন, 6 জন, 10 জন, হোয়াট এভার। আচ্ছা, ঠিক আছে, এই যতগুলো লিগ্যান্ডকে সে ট্যাকেল করতে পারছে, এটাই তার সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে সোজা কথা, সেন্ট্রাল মেটাল অ্যাটমটা কতগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারবে বা পারছে, হ্যাঁ, সেটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। কতগুলো লিগ্যান্ডের সাথে জুড়তে পারছে, কি হচ্ছে? একই কথা। ঠিক আছে, এই সেকেন্ডারি ভ্যালেন্সি একটা ফর্মাল নাম আছে, যেটা আমরা পরবর্তীকালে মানে যত এগোবো, যত সফিস্টিকেটেড থিওরির দিকে যাবো, আরো বেশি করে ইউজ করবো। দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, সো সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে, সেকেন্ডারি ভ্যালেন্সি আরেকটা নাম হচ্ছে, এই এখানে লিখেছিলাম, কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ কতগুলো অ্যাটমকেও চারিদিকে জায়গা করে দিতে পারছে। ঠিক আছে, কি বন্ধ করাবে? এই যে লিগ্যান্ডস বলেছে, তারপরে যাকে বলছে কোঅর্ডিনেশন নাম্বার ও লিগ্যান্সি। এটা আবার আরেকটা নাম দিয়েছে, লিগ্যান্সি বলে কোথাও কোথাও। The coordination number of a metal atom or ion in a complex may be defined as the total number of ligand donor atom directly bonded to the metal through coordinate linkage. In other words, the total number of coordinate bond, এই other words আপাতত থাকুক, এখানে সিগমা পাই কি সব বলেছে, আমি নিজেই বুঝি না। আদারওয়াইজের আগেরটা বাংলা বলবো। দাতা পরমাণু যা বলেছি অলরেডি বাংলা অনেক বলে দিয়েছি, ওটাই ইংরেজিতে বলা আছে, ইংরেজিটা কনক্লুশন পাচ্ছি। মানে কিসের সাপেক্ষে এটা বললো? আমি যা বললাম ও আচ্ছা, সেটা ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার, সেটাই এখানে ইংরেজিতে বলা আছে, তাই তো অন্য কিছু বলা আছে? ইংলিশ পারি না। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার কোথায় আছে গো? এরপর হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বলে একটা ব্যাপার লেখা আছে। ঠিক আছে, তো মাঝে মাঝে যে স্ট্রাকচার গুলো আঁকা, সেগুলো কি? কোথায় স্ট্রাকচার এই দেখবো আমরা। ঠিক আছে, মানে এখানে বিভিন্ন লিগ্যান্ড দেখিয়েছে, এই যে লিগ্যান্ডের ছবি দেখিয়েছে। বই খুব স্ট্রাকচারালি লিখতে না মানে স্ট্রাকচারালি আছে, ওদের স্ট্রাকচারটা আমি সাবস্ক্রাইব করি না। ঠিক আছে, হ্যাঁ এই অ্যানাউন্সমেন্ট করছে। সাবস্ক্রাইব করে। হ্যাঁ, তো কোঅর্ডিনেশন স্ফিয়ার ব্যাপারটা কি? কিছুই না, এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আর ওই হিরো যতগুলো গুন্ডার সাথে মারামারি করছে, এই জায়গা গোল করে দেখবি অনেক পুরোনো সিনেমাতে এই ট্রোপটা ইউজ করা হয়। এই যে হিরো মাঝখানে দাঁড়িয়ে আছে, গুন্ডারে একসঙ্গে হকি স্টিক দিয়ে মারামারি করছে, করছে, and that sphere is called coordination sphere for here. ঠিক আছে, কতটা সায়েন্টিফিক। while writing the structural formula of a coordination compound, the central metal atom or ion and the ligands attached to it are enclosed in a square brackets, and its portion of the complex is termed as coordination sphere. ঠিক আছে, কি হলো হাসিস? পোরশন অফ দ্য লাস্ট পেপারটা, পোরশন অফ দ্য পুরো কমপ্লেক্স, আমি কি বললাম যে পুরো যে মলিকুলটা হবে, অর্থাৎ CONH3 হোল 6 Cl3, এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স মলিকুল একটা। এর মধ্যে আয়নাইজেবল ভ্যালেন্সি আছে, বাদ দিয়ে দিলি, যেটা পড়ে থাকলো, যেটাকে আমরা ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি, দ্যাট ইজ কল কোঅর্ডিনেশন এন্টিটি অ্যাট দ্য সেম টাইম কোঅর্ডিনেশন স্ফিয়ার, দুটোই। ঠিক আছে, হ্যাঁ, বিকজ একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের পাশে যদি 6টা 8টা যা লিগ্যান্ড থাকুক না কেন, তুই তাকে নিয়ে একটা স্ফিয়ার কল্পনা করতে পারিস ইন প্রিন্সিপাল। ঠিক আছে, আর যদি স্পিয়ার না তৈরি হয়, মানে এটা হতে পারে স্পিয়ার তৈরি হলো, স্ফিয়ার তৈরি হচ্ছে না, দ্যার ইজ নাথিং সাচ থিং কল স্ফিয়ার। ইউ ক্যান ইমাজিন এস স্ফিয়ার,
এখানে স্ফিয়ার কথাটার মানে ঠিক গোলক নয়, এখানে স্ফিয়ার কথাটার মানে হচ্ছে ঘিরে রাখা। হ্যাঁ ঘিরে রাখা বলতে পারিস তুই, ঠিক আছে। ধরো একটা মানে প্রোটাগনিস্টের সাথে একটাই লিগ্যান্ড আছে, তাহলে বাট স্টিল সেটাই তার স্পেয়ার। স্টিল স্ফিয়ার, ঠিক আছে। সরলের চ্যাপ্টারটা শেষ হয়েছে, তো পালাচ্ছিস কেন? তুই চাবি দেবো না কিন্তু আমি। না না, ও অন্য জায়গায় নেগোশিয়েট করে আর এখানে মানে আমি তো আমি কি তোকে বলেছি? আমি তো পিসির সাথে কথা বলছি, তুই শুনছিস কেন? কারণ তোর মনে মনে সুপ্ত বাসনা আছে। তাড়াতাড়ি করে ফেল, তাহলে সাইকেল দিয়ে দেবো, খাওয়ার পর চালাতে পারবি। আচ্ছা যাই হোক, আর মানে কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে যেটা কোঅর্ডিনেশন এন্টিটি, আরেকটা হচ্ছে আয়োনাইজেশন স্ফিয়ার যেখানে আয়োনাইজেশনটা হচ্ছে, ঠিক আছে। এখানে স্ফিয়ার মানে ঠিক গোলক না, আমি ওটাকে একটা অ্যানালজিক্যালি ইউজ করলাম। এবং আয়োনাইজেশন স্ফিয়ারে কি থাকে? কাউন্টার আয়ন থাকে, অর্থাৎ পুরো কোঅর্ডিনেশন এন্টিটিটার যে চার্জ আলটিমেটলি সবকিছু করার পর যে সামটা তৈরি হবে সেটা একটা চার্জ দেবে ওর মাথায়, +2 +3, তার উল্টো ফর্মেট। হ্যাঁ। আর যদি চার্জ না দেয়, এরকম কমপ্লেক্স মলিকুল আছে যেখানে শুধু ওটাই তৈরি করবে, ঠিক আছে। যেমন আয়রন কার্বনিল, এইটা মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের টোটাল চার্জ 0, তাহলে ওটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হচ্ছে কিভাবে? চার্জ হতে হবে এরকম কথা বলা আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড? চার্জ না হলে ওর প্রাইমারি ভ্যালেন্সিটা কি হবে? হবে না, 0। তাহলে আরেকটা যে পার্ট থাকবে সেখানে তো চার্জ থাকবে নাকি? সেটা তো এই তো লিখেছি তো, মানে এর সাথে অন্য কোনো আয়ন মানে অন্য কাউন্টার পার্ট নেই। নেই, ঠিক। আচ্ছা, এটা হতে পারে। হ্যাঁ, ফেরোসিন আগে প্রথম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াতে গিয়ে একটা মলিকুল লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম ফার্স্ট মানে এটা প্রথমেই আঁকা ছিল, ঠিক আছে। ফেরোসিন এটা মানে কোঅর্ডিনেশন থিওরি তৈরি হওয়ার পর যখন ফেরোসিন প্রথম সিনথেসিস করা গেল বা তৈরি করা গেল, তখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রিকে আমার নতুন করে ভাবতে হয়েছে যে এটার বন্ডিং কি করে এক্সপ্লেন করবো, ঠিক আছে। এটা কিন্তু এই কারণে বললাম না যে নিউট্রাল, কারণ নিউট্রাল তার আগেই ছিল, ঠিক আছে। বুঝতে পেরেছি। যাই হোক, ঠান্ডা জলটা খেলে হয়, গলা গরম হয়ে আছে তো গরম জল লাগবে। ওমা তোমার কাজ হয়ে গেছে, একটু মাইক্রোওয়েভে গরম জল করে দিতে পারবে? এই নাও কাপটা নিয়ে যাও, এ ওটা খুলতে পারে, খুলে দিই। না না, ও দিচ্ছে। ইয়ে খেলে আমি তো ইয়ে খেতাম, কি মানে? জষ্টি মধু। সেটা খুসখুসে কাশির জন্য, এমনি বড় ভালোবাসার জন্য কাজ করে, ঠান্ডার জন্য কাজ করে। আচ্ছা হ্যাঁ জানি, সে জোস্ট তো খেতে আমার খুব ভালো লাগে, প্যাকেটের প্যাকেট শেষ করে দিই খেতে। মানে ওই লাস্টের দিকে গেলে মিষ্টিটা পাওয়া যায়, তাহলে ইন্টারেস্টিং। প্রথম দিকে খুব একটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা, ঠিক আছে। এবার কেউ প্রশ্ন করতে পারে যে কোঅর্ডিনেশন স্ফিয়ারে আয়ন কোনো আলটিমেট কোনো চার্জ থাকবে কি থাকবে না, এটা কে ডিসাইড করছে? এটা ডিসাইড করছে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অক্সিডেশন কি, অক্সিডেশন কি, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল, যেমন এইখানে সেন্ট্রাল অ্যাটম বড়টাই ইনাফ না? মেটালটা কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে। সেন্ট্রাল অ্যাটমটা কি শুধু মেটালই হবে? হ্যাঁ, তাহলে কেন মেটালটা আমি বলবো সেটা? হ্যাঁ, তাহলে কি সেন্ট্রাল অ্যাটমটা যখন মেটাল, তাহলে মেটাল অ্যাটমই বলতে পারি না, তাহলে আমি সেন্ট্রাল অ্যাটম কেন বলবো? তার কারণ হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমটা মেটাল ছাড়া অন্য কিছুও হতে পারে, তোদের লেভেলে মেটাল নিয়ে কথা বলা। আচ্ছা, ওখানে সংজ্ঞায় বলা আছে না আয়ন ফায়নও থাকতে হবে, তাই তো? আয়ন তো, আরে বাবা, এই ক্ষেত্রে আয়রন 0 স্টেটে আছে, তাহলে এটা একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। কিন্তু আগের যে মলিকুলটা, না আগেরটা আয়ন হিসেবে ছিল। এই যেখানে যে কোবাল্টেরটা লিখলাম, কোথায় গেল? এই যে এখানে কোবাল্ট +3 স্টেটে আছে, তাহলে এটা একটা আয়ন, ঠিক আছে। সেই অর্থে আয়ন মেটাল বলা হয়েছে, কিন্তু মানে আয়ন বা অ্যাটম বলা হয়েছে না। হ্যাঁ, মানে নরমালি এখানে একটা কোন প্রকার ধাতু নেই, এটাও হতে পারে, সেটা আমরা এইখানে পড়বো না। মানে এটাও হতে পারে। কমপ্লেক্স কেমিস্ট্রি ইজ আ ভেরি ভাস্ট থিং, সেখানে হতেই পারে, ঠিক আছে। we don't know, we don't need। তার চেয়েও বড় একটা কারণ হচ্ছে যে যখন কোঅর্ডিনেশন বন্ডটা তৈরি হয়ে গেল, তুই কাকে সেন্ট্রাল বলবি? সেটা কিন্তু একটা পার্সপেক্টিভগত ব্যাপার, যে তোর গল্পের নায়ক কে। আমার গল্পের নায়ক মেটাল, তাই জন্য সেন্ট্রাল মেটাল, ঠিক আছে। তো
যেমন এই আয়রন কার্বনিল যেটা লিখেছি, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে 0, এটা 0 না হয় আগের মলিকুলটাই দেখলাম, প্লাস তার মানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আছে সে ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে এক্সিস্ট করতে পারে, কোনো সমস্যা নেই। যে এই আগেরটা প্লাস্টি একটু দেখো, হ্যালো, এটা কি দিয়ে বিচার করছে এই ওপরেরটা আছে? বিচার করছি না, আমি জানি ওটা, ধরে নাও, ঠিক মানে আছে? এটা কি জানতে হবে আমাদেরকে নাকি ইনবিল, নাকি আমাকে আসছি, ঠিক আছে, জানতে হবে মানে অক্সিডেশন স্টেট জানবো আমরা, কিন্তু এই অক্সিজেন স্টেট মানে এইখানে অক্সিজেন আমরা মূল যেটা নিয়ে কথা বলছি এখন সেটা হচ্ছে যে এদিকে শোন, সহজ ব্যাপার নয় কিন্তু এগুলো, ঠিক আছে? না না, আমার প্রশ্নটা শেষ করে নি। তোর প্রশ্ন আমি বুঝে গেছি, আমি উত্তর না পেলে 10 মিনিট পর তুই আমাকে বলিস, ঠিক আছে? হ্যাঁ, মানে উত্তর তো এমনিই পেতি, এই প্রশ্নটা করার দরকারও ছিল না। যাই হোক, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে কোঅর্ডিনেশন স্পিয়ারের মাথায় আমরা প্রাইমারি ভ্যালেন্সির জন্য ওর মাথায় তো একটা কিছু তৈরি হবে, তবেই না প্রাইমারি ভ্যালেন্সি তো তৈরি হবে, নাও হবে বললাম। তাহলে এই প্রাইমারি ভ্যালেন্সিটা কে ডিসাইড করছে? দ্যাটস দ্য কোশ্চেন। প্রাইমারি ভ্যালেন্সিটা কে ডিসাইড করছে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়তে গিয়ে অ্যাকচুয়ালি তুই দেখবি যে প্রাইমারি ভ্যালেন্সিটা আসলে সেকেন্ডারি ভ্যালেন্সি, ঠিক আছে? তুই আবার আটকে দিয়েছিস, দাঁড়া আমি বলছি কত ওর জন্য ওখানে হচ্ছে সহজ, কেন বলতো? তার সিম্পল কারণ হচ্ছে যে ওকে মোমেন্টাম ট্রান্সফার কম করতে হবে, বিকজ ওর মাস কম। আমাদের মধ্যে সবচেয়ে কম মোমেন্টাম ট্রান্সফারে উঠিয়ে দেওয়ার ফিজিক্স। এটা কি জলে ঢুকিয়ে দেবো? না না, মুখেই দেবো। ভিক্স কি গোলি খাও, খিচখিচ দূর করো। খিচখিচ বলে না, খুশখুশি খিচখিচ। এই যে হ্যাঁ, বাজে তো আমি, বাকি সবাই ভালো। 12:42। ব্যাগের ভিতরে দেখ, যেটা বলছিলাম, কি বলছিলাম, কেনই বা বলছিলাম, ওই যে কি ডিসাইড করবে? কে ডিসাইড করবে? ঠিক কথা, ঠিক কথা। প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি, মানে আসলে ফিলোসফিক্যালি যদি বা না, তুমি যে scheme- লাস্টের কথা শেষ করলে সেটা হচ্ছে এখানে যেটা প্রাইমারি সেটাই হ্যাঁ, মানে যেটাকে আমরা ওয়ার্নার থিওরিতে প্রাইমারি ভ্যালেন্সি বলা হচ্ছে, টেকনিক্যালি বললে কিন্তু ওটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি ভ্যালেন্সি, কারণ কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আগে তৈরি হচ্ছে এন্ড বেসড অন দ্যাট ওর মাথায় চার্জ থাকবে কি থাকবে না সেটা ডিসাইড হবে। সো অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে আমরা প্রাইমারি কেন বলছি? হিস্টোরিক্যাল কারণে, কারণ আয়োনাইজেশন ভ্যালেন্সি আমরা আগেই দেখে ফেলেছি, তাই ওটাকে আমরা বলছি যে ওইখানেও আয়োনাইজ হচ্ছে, তাহলে দিস ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি। আর একটা নতুন ভ্যালেন্সি আছে, ঠিক যে কারণে যেটা হয় যে দেখবি অনেক স্টেশনেই হয়, আবার অনেক স্টেশনে, যেমন শিয়ালদাতেও আগে ছিল, এখন নাম্বারিংটা চেঞ্জ করে কোভিডের সময়, ব্যারাকপুরেও ছিল, এখন আছে কিন্তু যে ধর 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3, এই নিয়ে একটা স্টেশন চলতে শুরু করেছে। তারপরে কোনো এক সময় আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করার টাকা হয়েছে, তো কিন্তু জায়গাটা এপাশের থেকে এপাশে হয়েছে, তখন দেখবি একের এই করে দেয়, তাই না? বা কোনো কোনো স্টেশনে 0 প্ল্যাটফর্মও থাকে, ঠিক আছে, খুব রেয়ার কিন্তু থাকে। এটা থার্মোডাইনামিক্সই যেমন ফার্স্ট ল পেয়েছে, সেকেন্ড ল পেয়েছে, থার্ড ল পাওয়ার সময় আরে সবই তো কমপ্লিট হলো, কিন্তু বেসিক থার্মাল ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করা হলো না, তো কি করবো? এক কাজ করি, 0th ল বলে দিই, ঠিক আছে? হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা সেরকম যে প্রাইমারি ভ্যালেন্সি অলরেডি আমরা জানতাম, তো আচ্ছা ওটা প্রাইমারি রাখলাম, নতুনটাকে সেকেন্ডারি করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ বল, কি বলছিস? এখন আমি শেষ করিনি যদি আমার প্রপোজিশনটা কি। না, আমার নতুন আরেকটা প্রশ্ন, সেটা নতুন প্রশ্ন বলতে যে বিষয় লাস্ট যে টপিকটা নিয়ে এতগুলো কথা বললে সেই টপিকটা কি আরেকবার বল। টপিকটা মানে টপিকটা বুঝতে পেরেছি, টপিকটার প্রাইমারি ভ্যালেন্সিটা আসছে কোথা থেকে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্পেয়ারের মাথায় যে চার্জটা থাকবে নাকি থাকবে না, 0 হবে না প্লাস সেটা হবে তো না, মূল কম্পাউন্ডার থেকে আসছে। কি মূল কম্পাউন্ডার থেকে আসছে সেটা জেনারেট হচ্ছে কি করে? আমি এখানে 0 লিখবো না 1+1 লিখবো না -1 লিখবো না -3 লিখবো, ওটা জানবো কি করে? জানছি আমি নাম্বারটা কোথা থেকে পাচ্ছি? এক্স্যাক্টলি সেটাই বলছি, ওই পুরো জিনিসটা প্লাস এন্ড নাম্বার কোথা থেকে পাচ্ছি বলছি তো, সেটাই শেষ করিনি তখন, সেটাই বলবে। আচ্ছা, না তুমি আগেই যে কনক্লুশনটা আনলে ওটা প্রাইমারি ভ্যালেন্সি, এটা সেটা বোঝানোর জন্য যে ওটা অ্যাকচুয়ালি ওখান থেকে আসছে, ভেতর থেকে, তাহলে এই ভেতর দিকে তাকাতে হবে। সেটা এখন বলবে কি হবে আসছে। হ্যাঁ, সেটা বল, তারপর দেখি প্রশ্ন। সেটা প্রথম পার্টটা হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট। সেন্ট্রাল মেটাল অ্যাটম নিশ্চয়ই একটা কোনো অক্সিডেশন স্টেটে থাকবে, এবং তারপরে পার্টটা হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে? এই দুজনেই তো আছে, কোথায় গেল জিনিসটা? ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই যে প্রাইমারি ভ্যালেন্সি, অরিজিন অফ
primary valency or charge of the coordination sphere. ঠিক আছে, এটা কি হবে? ঠিক আছে, এইটা আসছে কোথা থেকে? একটা ফ্যাক্টর হচ্ছে যে অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। ঠিক আছে, অ্যাটম আর আয়ন মেবি। ঠিক আছে, শুধু সেটাও না, এবং প্লাস লিগ্যান্ড। ঠিক আছে, লিগ্যান্ড যদি নিজে নিউট্রাল হয়, যেমন অ্যামোনিয়া, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে অক্সিডেশন স্টেট সেটাই ওভারঅল অক্সিডেশন স্টেট হবে, কারণ লিগ্যান্ড তো কিছু কন্ট্রিবিউট করছে না। যদি লিগ্যান্ড একটা অ্যানায়ন হয় তাহলে একে রিডিউস করবে, মানে রিডিউস করবে না, ওই রিডিউস না, কেমিক্যাল রিডিউস না, কিন্তু আমি বলছি যে এর +3 অক্সিডেশন স্টেট, 3টে ক্লোরিন মাইনাস আছে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে যাবে, তাই না? যেমন এই পার্টিকুলার ক্ষেত্রে এটা কেন এর মাথায় জিরো লেখা হচ্ছে, তার কারণ আয়রন এখানে জিরো অক্সিডেশন স্টেটে আছে, এবং কার্বনিল একটা নিউট্রাল লিগ্যান্ড। কার্বনিল মানে কি? সিও মানে কি? কার্বন মনোক্সাইড। ঠিক আছে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড ইটস এ নিউট্রাল লিগ্যান্ড। আর যদি প্লাস হয় তাহলে প্লাসের মতো, তাহলে ওটা আরো বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ফেরোসিনো কেন? তার কারণ হচ্ছে এগেইন এই যে এই সাইক্লোপেন্টাইল রিংটা, এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। ঠিক আছে, এর কোনো চার্জ নেই নিজে। এবার বোঝা গেল? তাহলে এই দুটো সাম টোটাল হচ্ছে বেসিক্যালি তোকে কোঅর্ডিনেশন এন্টিটির মাথায় চার্জটা দেবে। ঠিক আছে, বল এবার কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটা একটু বলো। কিন্তু এটা আমি তো সেটাই বললাম যে এইটার অক্সিজেন সেটটা মাপবো কিভাবে? নর্মাল যেভাবে মাপি সেভাবেই কি নর্মাল মাপবো? কিভাবে মাপি সেটা শুনি আমি। ওই কতগুলো মানে কোভালেন্ট বন্ডে তো কোভালেন্ট বন্ড থিওরি দিয়ে মাপি, এখানে কি করে মাপবো? এটা তো কোভালেন্ট বন্ড থিওরি না, হোয়াট ইজ অক্সিডেশন স্টেট? মানে জারণ স্তর ওই কি ওর ভ্যালেন্সি। না, জারণ স্তরের ভ্যালেন্সি দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। জারণ স্তর তো কোন মানে এর এনভায়রনমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে। অক্সিডেশন স্টেট হচ্ছে একটা বন্ডকে কম, মানে দুটো জিনিস পড়েছিলাম একসাথে, ফর্মাল চার্জ অ্যান্ড অক্সিডেশন স্টেট। ঠিক আছে, অক্সিডেশন স্টেট হচ্ছে সেইখানে যেখানে তুই একটা কোভ্যালেন্ট বন্ডকে একটা আয়নিক বন্ড হিসেবে চিন্তা করছিস, চিন্তা করে বলছিস যে ভাই বন্ডটা যদি কমপ্লিটলি তার ইলেকট্রোনেগেটিভিটি ফলো করে সেপারেট করে যায় তাহলে কার মাথায় কোন কেউ, ইটস এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট, নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, এক্ষেত্রে কি সেটা করছি? এক্ষেত্রে সেটা হচ্ছে ওটা একটা থিওরিটিক্যাল মডেল, ওভাবে অক্সিডেশন স্টেট মাপে না। না, ওটা বুঝতে পারলাম, ওভাবে হ্যাঁ। পাবে না, কিন্তু আমি কি এক্ষেত্রে অক্সিজেন সেট বার করতে গিয়ে ওই মডেলটাই ফলো করছি কি? হ্যাঁ, মানে যদি দরকার পড়ে তার থেকে হবে, এখানে আমরা মোস্টলি অ্যাভারেজ অক্সিডেশন স্টেট বের করবো, আচ্ছা হুইচ ইজ ওই এক্স ধরে যোগ বিয়োগ করে, এই যে করে বসে এখানে দেয় আচ্ছা। মোস্টলি। ঠিক আছে, কার্বনের যদি বার করতে মানে না ওভাবে করবো না, কার্বনিল অ্যাজ এ হোল। অ্যাজ হল আমি কি করে জানি কার্বনের কি কি হবে? গুড কোশ্চেন। লিগ্যান্ডের সারণী দেওয়া আছে, তো তার থেকে যদি আমি নর্মাল উপায় বার করি যে কার্বনিল একটা লিখছিলিস না? জিরক্স মানে ওই টোটাল চার্জ নেই, সেটা তুই জানলি কত থেকে? আমি বললাম না ওই মডেলটা দিয়ে বার করলাম, তাহলে আমার এত মনে রাখতে হবে না। কি করে বার করবি? কার্বনিলের জিরো হবে, -1 আর +1 কার্বনিলের কি হবে? কার্বনিলের কি? ডবল বন্ডেড হতো, সি ডবল বন্ডেড ও বললে ওর মাথায় একটা মাইনাস থাকবে। সি ডবল বন্ডেড কার্বনের মাথায় মাইনাস। এই তো দিদি। কার্বন মনোক্সাইড কিরম দেখতে হ্যাঁ, হয়? সি ডবল বন্ডেড ও আইদার সি ডবল বন্ডেড ও যদি হয়, ও মাইনাস, তাই তো? সি ডবল বন্ডেড ও লিখলে এখানে 2 মাইনাস লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বা আমি লিখবো যে সি প্লাস বন্ড দিয়ে ও মাইনাস। হ্যাঁ, মানে সবচেয়ে কমন ইয়েটা হচ্ছে এইটা। হ্যাঁ আমি এটাই জানি। হ্যাঁ, এবার এখান থেকে বিচার করলে কি দাঁড়াচ্ছে টোটালটা? কি তোরা তুই বিচার কর, Neutral তো। এটা মানে এইখানে বন্ডের জন্য দেখতে হবে, এটা নিউট্রাল আসছে না, আসছে না, এটা বোধহয় ইয়ে হবে, মানে কার্বনিলের কাছে মাইনাসে চলে যাচ্ছে। প্লাস হবে, অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ। কি বিচার করি কার্বনেটটা যদি দেখি তাহলে হবে হচ্ছে +3, হ্যাঁ +3 হবে, আর অক্সাইডটা -3। হ্যাঁ, তাই তো দুটো কেটে গিয়ে তো সেই শূন্য হচ্ছে তো। আবার সে বোকা বোকা কথা বলছে, তুই নিজের থিওরিটাকে ম্যাচ আপ করার জন্য যা খুশি নিয়ে চলে আসবি। অক্সিডেশন স্টেটের কনসেপ্টটাই তো আছে যে আমি একটা বন্ডকে
আয়নিক বন্ড হিসেবে ট্রিট করবো, তাহলে তো অবভিয়াসলি সব দুটো মিলে গিয়ে নিউট্রালাইজ হবে। এই কথাটা বলার মানে কি? হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি বলার পর। অক্সিডেশন স্টেট ওভাবে মাপা যায় না। অক্সিডেশন স্টেট সাম কেমিক্যাল আর এক্সটার্নাল ফ্যাক্টর থেকে আমরা কন্টেমপ্লেট করি। অক্সিডেশন স্টেট কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, অক্সিডেশন স্টেট একটা হাইপোথেটিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমাকে মনেই রাখতে হবে লিগ্যান্ডের মনে রাখতে হবে, মনে রাখার অ্যাপ্রোচটা কি হবে? তুই যদি কোনো মেন্টাল মডেল বানাতে পারিস, আরে কার্বন, আমি যদি দেখি অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা নিউট্রাল মলিকুল, তাহলে অ্যামোনিয়ার তো কোনো চার্জ নেই। কার্বনের এইখানে যে নিউট্রাল মলিকুল বলছি, কারণ সি প্লাস আর ও মাইনাস আছে, মানে ওখানে প্লাস মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে হ্যাঁ তখন এই ওটা একটা হাইব্রিড মডেল। কার্বনিলে আরো অনেকগুলো হাইব্রিড মডেল আছে, ঠিক আছে? সেখানেও তো নিউট্রালই হবে। আরে বাবা, কার্বন মনোক্সাইড বাতাসে ঘুরে বেড়ায়, এটাই এনাফ কারণ কার্বন মনোক্সাইড নিউট্রাল বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, এগুলো ফিজিক্যাল কারণ। হ্যাঁ, তুই ফিজিক্যাল রিয়েলিটি নিয়ে কথা বলছিস, থিওরিটা একটা মেন্টাল মডেল, ওটাকে ডেসক্রাইব করার জন্য, আর কিছু না। বুঝতে পেরেছি। আয়ন বানান কি? আইওএন এটা নিয়ে আমিও প্রথমত আয়ন কি হবে, AION, আয়ন এরকম হবে না? তার মানে সোজা কথা হচ্ছে যে আমার সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অক্সিডেশন স্টেট যেটা, তার সঙ্গে আমার লিগ্যান্ডের যদি কোনো চার্জ থাকে, এই দুটো সাম আপ করে আমি পাবো হচ্ছে আলটিমেটলি ওর মাথায় চার্জ, যেটা আমরা অ্যাভারেজ অক্সিডেশন স্টেট করার সময় করি না, এই যে চিলড্রেন্স মেথড বলে যেটা বলতাম আমি, যেটা তোদেরকে সবচেয়ে বেশি করানো হয়, যে ভাই দেখো এই মলিকুল আছে, এর অক্সিডেশন স্টেট এত, তাহলে ওরটা কত হবে, তুই কি করিস, দুটোকে নিয়ে তারপরে ওভারঅল ইকুয়াল টু 0 লিখিস। আমরা এখানে এটা করছি যে বেসিক্যালি এই দুটো কম্বাইন, ও ক্ষেত্রে আমরা একটা একটা বের করি, আর এক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে এর মাথা কত হবে, ও দুটো যোগ বিয়োগ করে যা দাঁড়াবে তাই, তাই তো লেখাও আছে এখানে, কোথাও একটা লেখাতে থাকবে চাই অক্সিজেন স্টেট লেখাতে। রৌদ্রমিত্র কে গো? ও আগের দিনও বলছি, রবীন্দ্রনাথ একজন আর্টিস্ট। এই যে চার্জ অন দ্য কোঅর্ডিনেশন এন্টিটি, দ্য নেট চার্জ অন এনি কোঅর্ডিনেশন এন্টিটি ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য চার্জেস অন দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন অ্যান্ড দোজ অন দ্য লিগ্যান্ড। ঠিক আছে, যা বললাম তাই, তোদের ওই তো তোদের ভাষায় লেখা আছে। তাড়াতাড়ি কটা অঙ্ক হয়েছে? 3টে। ওই চ্যাপ্টারে কটা অঙ্ক আছে? 5টা। ঝপ করে ফেল। খোল। ওকে, হলো। তাহলে আমরা মোটামুটি বোধহয় জিনিসপত্রগুলো বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে লেখা আছে হোমোলেপটিক লিগ্যান্ডস অ্যান্ড হেটেরোলেপটিক লিগ্যান্ডস। হোমোলেপটিক লিগ্যান্ডস মানে হচ্ছে যে কোঅর্ডিনেশন পেয়ারে এক ধরনের লিগ্যান্ড আছে, যেমন ওই কোবাল্টের যে বা এই কার্বন, এটা যেটা লিখলাম, ঠিক আছে, একটাই লিগ্যান্ড আছে, হেটেরো কি হতে পারে? আলাদা একের অধিক আছে, লাইক এই যে এইটা ক্রোমিয়াম H2O4 Cl2, এখানে দুটো লিগ্যান্ড আছে কোঅর্ডিনেশন পেয়ার, এর পরেরটা তো দুটো লিগ্যান্ড আছে। These are homoleptic. These are homoleptic. This is heteroleptic. This is again homoleptic. This is heteroleptic. ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করা আমি করে দেখালাম না, এই আমরা করেছি অনেকবার, না পারলে তোদের ডিসক্রিটে আমার কিছু করার নেই, ঠিক আছে? কোঅর্ডিনেশন পলিহেড্রন বলে একটা টার্ম আছে। তোমরা ভাঙার চেষ্টা করছো? কি হয়েছে? হ্যাঁ ও মা, আচ্ছা যাই হোক, কোঅর্ডিনেশন পলিহেড্রন কি বলছে? কিছুই না, এই যে লিগ্যান্ড গুলো আমরা বললাম হিরো মারামারি করছে, কমপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে যে মারামারি করতে করতে একটা তুই ছবি তুলে নিয়েছিস, আর চেঞ্জ হচ্ছে না পজিশন, ঠিক আছে? তো ওই যে ছবিটা তুলেছিস ওখানে হিরোর অ্যারাউন্ডে ভিলেনরা কিভাবে স্প্রেড আউট আছে, একটা জিওমেট্রি দেবে না দ্যাট, এবং এই জিওমেট্রিটা থেকেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি গল্পটা শুরু হয়েছিল, ঠিক আছে? বিকজ বললাম ওয়ার্নার নিজে একটা ইয়ে ছিল, তো ওই জন্যই
এই বইটাতে যেহেতু বড় বড় বইগুলোতে স্টিরিওকেমিস্ট্রিটা অনেক সময় আগে দেয়, এইসব তো কপি করে লেখা বই, ওই জন্য ওটা আগে দিয়েছে। এটা রিয়ালাইজ করেনি যে ওই বড় বইগুলো কারা পড়ে আর এই বইটা কারা পড়বে। হঠাৎ করে আগে জিওমেট্রি মডেল দিয়ে দিলাম, এরপরেই যে জিওমেট্রি মডেল লিগ্যান্ড বলেছে বলে আমি ভেবেছিলাম আগে আইসোমারিজম পড়াতে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে বন্ডিং এসছে। আগে বন্ডিংটা বলো, তুমি কাকে পড়াচ্ছ, সে তো কমপ্লেক্স কেমিস্ট্রি জানেই না কিছু, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য আমি স্ট্রাকচারটাকে সাবস্ক্রাইব করিনি, ঠিক আছে। তোকে খানিক এটা বলে ওটা বলে এরকম করে ব্যাক অ্যান্ড ফোর্থ করে যেতে হবে, ঠিক আছে। সো কোঅর্ডিনেশন পলিহেড্রন হচ্ছে এই সেন্ট্রাল মেটালের চারপাশে যে লিগ্যান্ড টিগ্যান্ড বসে বসে গেল, এরপরে যে পিকচারটা তৈরি হলো, যে অ্যারেঞ্জমেন্টটা তৈরি হলো, যেটা আলটিমেটলি স্টিরিওকেমিস্ট্রি জেনারেট করতে পারে, আইসোমারিজম জেনারেট করতে পারে আবার নাও পারে, ঠিক আছে। আইসোমারিজম তখন হবে যখন আমি মানে এই অ্যারেঞ্জমেন্টটার একই রকম কনসিস্টেন্ট দিয়ে, অর্থাৎ একই মেটাল একই লিগ্যান্ড দিয়ে দুটো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পাবো এবং একটা থেকে আরেকটা যেতে পারবো না, তখনই তো আইসোমারিজম তৈরি হয়। তো এই যে দেখ টেট্রাহেড্রাল জিওমেট্রি, স্কয়ার প্ল্যানার জিওমেট্রি, ঠিক আছে, দিজ আর কল, এই যে এটাকে বলা হচ্ছে যে কোঅর্ডিনেশন পলিহেড্রন। পলিহেড্রন কথাটা মানে কি, হেড্রন কথাটা মানে কি, মানে বেসিক্যালি পলিহেড্রন মানে তো বহু বাহু হচ্ছে ব্যাপার স্যার বলছে। পলি মানে তো পলি মানে অনেক, হ্যাঁ, আর হেড্রন মানে অনেক মাথা, কিন্তু এখানে মাথা বলতে হেড্রন মানে মাথা না, পলিগন যেটাকে বলে সেটাই তো পলিহেড্রন না পলিগন মানে তার 2D ইমেজ, ঠিক আছে। আচ্ছা, পলিহেড্রন মানে তাহলে 3D ইমেজ। হেড্রন কথাটার মানে হচ্ছে কি জানি আমরা, জানি কিন্তু ভুলতে হচ্ছে না। হেক্সাড্রন, why it is called tetrahedral? তিনটে ও হ্যাঁ, 3টে মাথা আছে। টেট্রাহেড্রালে 3টে মাথা থাকে? না, আরেকটা টেট্রাহেড্রাল তো এরকম শেপটা হয়, এরকম। তিনটে সাইডস থাকে ডিফারেন্ট। হ্যাঁ, এটাই হবে। 3টে ডাইমেনশন আছে, মূল বক্তব্য এটা। শুধু সবকিছু 3টে ডাইমেনশন। না, স্কয়ার প্ল্যানার তো, আরে টেট্রা মানে 4। ও আরে আমরা ট্রায়াড টেট্রাতে ও 4টে লিগ্যান্ড আছে। না, হেড্রন কথাটার মানে হচ্ছে তল বা ফেস। হ্যাঁ, তো ডাইমেনশন বললাম তো। ওই দেখ, ও যে আজ দেননি বসে যা বলবে আমি আগে কিছুটা বলে নেবো, সব কিছু দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি এটা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। মানে 3টেটা ভুল বলেছি, কিন্তু 4টে আছে। তল মানে ফেস, এই যে তল, Dimension এটার সাথে ডাইমেনশন কি সম্পর্ক? একটা তল একটা 2 ডাইমেনশনাল জিনিস। আচ্ছা, ঠিক আছে। কোন একটা জিওমেট্রিক শেপের যতগুলো তল হয়, পৃষ্ঠ তল, সেই তলের সংখ্যাটা দিয়ে টেট্রাহেড্রালের ক্ষেত্রে 4টে তল হয়, খেয়াল করে দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছিস? 4টে তল, এই তো এই একটা তল, এই পিরামিড, একটা যেটা তল। পিরামিড। না, টেট্রাহেড্রাল ইজ নট পিরামিড। পিরামিডে 4টে তলা না? পিরামিডের কটা তলা হয় পিরামিডে? 4টে হয়। 5টা তল হয়। দেখ, ভাবাচ্ছি। How is it 5? 1 2 3 4. 1 2 3 4, এটা পিরামিড। ও আচ্ছা, হ্যাঁ এভাবে ড্র করলে তো। 1 2 3, পেছনে একটা 4, নিচের একটা 5। হ্যাঁ, যদি এটা ট্রায়াঙ্গুলার পিরামিডাল হয়, উপরটা তো আলাদা হয়। ঠিক আছে, এইটা তাহলে কটা তল হচ্ছে? 1 2 তাহলেও 5টা 3 হচ্ছে। 4 5. কোথায় ভাই? 1 2 3 4। দিস ইজ টেট্রাহেড্রাল। হ্যাঁ, এটা একটা মাথা উঠে থাকে। এই দেখ, এইখানে যদি কার্বনটা বসাই, এই 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 টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি হয়, ঘরের 2 কোণায় 2টো, এই কোণায় নিচে 2টো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই শেপটাকে আলাদা করে কেন? টেট্রাহেড্রালের ক্ষেত্রে এখানে সেন্ট্রাল মেটালটা থাকে, কিন্তু এই জিওমেট্রির ক্ষেত্রে সেন্ট্রাল মেটালটা এখানে নাও থাকতে পারে। উঠে যায় নাকি? না না, এই শীর্ষবিন্দুগুলো থাকবে। যাই হোক, সেটা কেমিস্ট্রির জিওমেট্রির ক্ষেত্রে, বাট শেপ ওয়াইজ দিস ইজ টেট্রাহেড্রাল, ঠিক আছে। সো হেড্রন কথাটা মানে হচ্ছে কতগুলো তল আছে, সোজা কথা। হ্যাঁ, এবার জিওমেট্রি যখন চেঞ্জ হবে, নাম্বার অফ তলের সংখ্যা চেঞ্জ হবে, তাই জন্য ওটাকে পলিহেড্রন বলা হচ্ছে, ঠিক আছে। আমরা যে দুটো জিওমেট্রি এইখানে সবচেয়ে বেশি করে পড়বো, তার মধ্যে একটা হচ্ছে টেট্রাহেড্রাল, অবভিয়াসলি। টেট্রাহেড্রালটা আমরা যদি আঁকি, এইভাবে আমরা এঁকে থাকি, তাহলে তুই যদি ফেসগুলো জয়েন করিস, 1 ওটা না, ও সরি, সরি বলে কেন কি? করি? তুমি এখানে বললাম পেনটা চেঞ্জ করতে, তুমি বললে সরি, আবার ওটা দিয়ে লিখছো। না না, আমি তো এখানে এই এফেক্টটা আনতে চাইছি। ও
ওপাশে একটা, মানে এটা খুব এটি ভিজি ভিজি হয়ে গেল। ভালো ছবি আছে রেটেড, একটুখানি ইয়ে থেকে নেট থেকে দেখো, খুব ভালো ছবি এইখান থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। ইট ইজ দ্য পিরামিড অফ, যার বেসটা হচ্ছে ট্রাই কোয়াড্রেন্টেড, ঠিক আছে। আর একটু ফ্ল্যাট করি। হ্যাঁ, আমি এইভাবেই পিরামিড আঁকতাম। ঠিক আছে, এটা কি পিরামিড? না এটা ট্র্যাডিশনাল সেন্সে পিরামিড বলতে স্কোয়ার পিরামিডালকে বলতে হয়, ঠিক আছে, আমি এইভাবেই আঁকতাম। যার বেসটা ওই জন্য স্কোয়ার, আমি চারটে খুঁজে পাচ্ছি পিরামিডে। ঠিক আছে। এইটা হচ্ছে টেট্রাইডাল শেপের, যে তুই যদি প্রত্যেকটা এন্ড পয়েন্টকে জুড়ে দিস তাহলে তুই একটা ফেস পাবি, দুটো ফেস পাবি, তিনটে ফেস পাবি, তলায় একটা, চারটে ফেস পাবি। না, আমাদের কাছে তো এইসব একটা আছে। দুটো তিনটে এটা হাত দিয়ে হাত দিয়ে বোঝা যায়। হাত দিয়ে কটা যায় টেট্রাহেড্রাল, খুব একটা চাপের হয় না। নিচে একটা থাকবে, উপরে একটা থাকবে। সেটা হাত কেন, আমি চোখ বন্ধ করে দেখে নিতে পারি, কিন্তু তোদের জন্য, তোদের তো সেই ইনটিউশন সবার সমান তৈরি হয়নি। দিস ইজ টেট্রাইডাল, যদি এটা খুব ভালো মডেল নয়। এই একটা ফেস, 2 নম্বর ফেস, 3 নম্বর ফেস, 4 নম্বর ফেস, ঠিক আছে। হোল আরেকবার বলো। ওই তিনটেকে নিয়ে একটা ফেস হবে, আরেকটা ও। এইটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দে, ওই তিনটেকে নিয়ে একটা ফেস হবে, আরেকটা তাহলে এটা হচ্ছে একটা টেট্রাইডাল, ঠিক আছে। এটা একটা জিওমেট্রি। তার মানে আমরা যে জিওমেট্রিটার কথা বলছি, সেন্ট্রাল মেটাল অ্যাটমটা এখানে আছে, আর লিগ্যান্ড গুলো এদিক দিয়ে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। এছাড়া আছে অক্টাইডাল জিওমেট্রি, এটা অর্গানিকের মডেল, এখানে আমি অক্টাইডাল দেখাতে পারবো না, বাট অক্টাইডালটা ছবিতে বোঝা সহজ। অক্টাইডাল হচ্ছে এরকম, আটটা মাথা। মানে দুটো টেট্রাহেড্রালকে এক করে রেখেছে। না, দুটো হ্যাঁ, স্কোয়ার হ্যাঁ, পিরামিডকে square plan, করতে হবে। মানে এই এটা স্কোয়ার মনে ভাব, ওপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট, এর প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে এখানে টান। মানে জাস্ট রিফ্লেক্ট করে নিয়েছে, এইটাকে রিফ্লেক্ট করে হ্যাঁ, নিয়েছে। এইটা হ্যাঁ, রিফ্লেকশন। এটা রিফ্লেকশন নিচে। মানে যদি এটা আয়না হয় তাহলে এটা রিফ্লেকশন নিচে পড়ে উঠবে। অত কিছু ভাবতে নেই, এই স্কোয়ারটাকে ভাব, হ্যাঁ হ্যাঁ, এই তো, এই এটা- বই স্কোয়ারটাকে ভাব, এখানে একটা পয়েন্ট ভাব, টাক 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 টাক, স্কোয়ার পিরামিডাল সেম এজ নিচে একটা পয়েন্ট ভাব, টাক। ও আচ্ছা, বুঝতে ঠিক পেরেছিস? আছে। এটাকে এই জিওমেট্রির নাম হচ্ছে অক্টাহেড্রাল। কেন? 1 আট, 2 3 4 5, এই ফেসটা তখন কিন্তু আর ফেস নয়, কারণ এটা ভেতরে ঢুকে গেছে। 1 2 3 4, ঠিক আছে। এটা কিন্তু আমি পলিহেড্রনটা বললাম। বন্ডিং কিরকম হবে, যদিও বন্ডিং নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা হচ্ছে এরকম। বন্ডিং এর স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার আলাদা হবে কিছু খানি। একটা হচ্ছে গোটা জিওমেট্রিটা কিরকম দেখতে লাগছে, মানে যদি শেপটা কি আর বন্ডটা কিরকম হ্যাঁ। থাকবে। বন্ডটা থাকবে হচ্ছে, দাদা যখন এগুলো পড়েছিল, এখন একটাই বলতো যে ওই লোন পেয়ারটা নিয়ে ক্যালকুলেট করে একটা, না, সেটা অন্য। সেটা অন্য জিনিস, সেটা অন্য। স্টেডিক নাম্বার, যেটা সেটা জিওমেট্রি আর শেপের মধ্যে শেপের পার্থক্য। তুমি কি সেই না, আমি বলছি যে একটা পার্টিকুলার জিওমেট্রিকে যদি আমি একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট দিয়ে রিপ্লেস করি। আরে বাবা, যেটা বললাম যে কি হলো, হাসছিস কেন? আমার টেট্রাহেড্রালটা দেখতে কিরকম, মানে ভেবে নি যাবো, ঠিক আছে? এবার টেট্রাহেড্রালের মধ্যে আমি যখন মলিকুলগুলো ফিট করছি। লিগ্যান্ড গুলো কোথায় আছে আর সেন্ট্রাল ম্যাটনটা, সেটা কিন্তু আমি ওটা দিয়ে বুঝতে পারছি না। ওটা জাস্ট আমাকে 3 ডাইমেনশনাল অবজেক্ট মানে ওটা তো খালি, হ্যাঁ বুঝতে পেরেছি কেন বুঝতে পেরেছি। যেমন এখানেই বুঝতে পারবি যে অক্টাইডাল জিওমেট্রিটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম। এটা যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম হয়, তাহলে এখানে লিগ্যান্ড গুলো আছে, এটা একটা প্লেন, আর এর উপরে অ্যাক্সিয়াল দুটো বন্ড আছে। অ্যাকচুয়ালি ইকুইটোরিয়াল। ও, বুঝতে পেরেছিস? সেন্ট্রাল মেটাল অ্যাটম 1 নম্বর বন্ড, 2 নম্বর বন্ড, 3 এখান থেকে নম্বর, তো গেস করা যাবে কোনটা সেন্ট্রাল মেটাল। আর সেটু ইন্টারভেলে তো গেস করার কি আছে? সেন্ট্রাল মেটাল অ্যাটম 1 নম্বর লিগ্যান্ড, 2 নম্বর লিগ্যান্ড, 3 নম্বর লিগ্যান্ড, 4 নম্বর লিগ্যান্ড, 5 নম্বর লিগ্যান্ড, 6 নম্বর লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেক কটা বন্ডের স্ট্যাটাস কিন্তু সেম। দেখে মনে হতে পারে এরা একটা প্লেনে আছে, এরা অ্যাবভ প্লেন বিলো প্লেন, না, স্ট্যাটাস সেম। তুই যে কোনো দিক থেকে দেখতে পেলে প্লেন তো আলাদা, প্লেন আলাদা হতে পারে, ওটা তো ট্রায়াঙ্গল বাই পিরামিড। মানে তুই যে কোনো দিক থেকে, তুই যদি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মানে সোজা কথা বলতে গেলে টেট্রাহেড্রালের ক্ষেত্রে যেমন আমরা বলি সিমেট্রিক্যাল। যে কোনো দুটো প্লেন, যে কোনো দুটো বন্ড অলওয়েজ একটা প্লেনে থাকবে, একটা অ্যাবভ মানে ফ্রন্ট, একটা বিহাইন্ড থাকবে, ঠিক আছে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে যে কোনো চারটে বন্ড অলওয়েজ প্লেন থাকবে। লাইক তুই যদি বলিস যে এইটা এইটা এইটা, এরা কি একটা প্লেনে আছে, উত্তর হচ্ছে হ্যাঁ প্লেনে আছে, ঠিক আছে। এখান থেকে দেখা হয়তো তুই বুঝতে পারবি না প্লেনে আছে।
তো যাই হোক, দিস ইজ টেট্রাহেড্রাল জিওমেট্রি। আরেকটা জিওমেট্রি নিয়ে আমরা একটুখানি কথা বলবো, হয়তো তোদের বইতে আছে লিখেছি আমি, সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, অর্থাৎ দিস ওয়ান, এটা নাম শুনেছি। দিস ওয়ান সিম্পল। 2D chosen। স্কোয়ার প্ল্যানার হচ্ছে টেট্রাহেড্রালের ভাই আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে পলিহেড্রন। পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কমপ্লেক্স, বাজে কথা, তাও পড়ে দিচ্ছি। কমপ্লেক্স অর কোঅর্ডিনেশন এন্টিটিস which do not retain their identity in the dissolved state but undergo dissociation into constituent ion are called imperfect complex, ঠিক আছে। বাংলা বলো। এইটা কি ধাঁধালো না আমার চোখ খারাপ হয়ে গেছে? এটা ধাঁধালো। আচ্ছা, বাংলা বলো। বলছি, if the complex ion is derived from a coordination compound does not undergo dissociation in the dissolved state, then the coordination compound under consideration is said to be a perfect complex. সোজা কথায় আমরা ডবল সল্টের সাথে কোঅর্ডিনেশন এর ডিফারেন্সটাই করেছি এইভাবে, একজন ডিসলভ স্টেটে তার কোঅর্ডিনেশন এন্টিটিকে বজায় রাখতে পারে, একজন পারে না। বাট দেয়ার আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড যাদের বন্ডিং ইত্যাদি বাকি সবকিছু দিয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ড হিসেবেই ডিল করা যায়, কিন্তু তারা পার্শিয়ালি, পুরোপুরি ডিসলভ হয় তা নয়, বাট পার্শিয়ালি ডিসলভ হয়ে যায় ইন ডিসলভ স্টেট, তাকে বলা হয়, মানে পার্শিয়ালি আয়োনাইজ হয়ে যায় ইন ডিসলভ স্টেট। এই ধরনের ক্রিস্টাল বলছি কমপ্লেক্সকে বলা হয় ইমপারফেক্ট কমপ্লেক্স, ঠিক আছে। আর যারা হয় না, মোস্ট অফ দেম হয় না, তাদেরকে পারফেক্ট কমপ্লেক্স, ঠিক আছে। হলো। আচ্ছা, এবার আমরা লিগ্যান্ডের পরিচয় করার আগে আমরা আবার ফিরে যাই যেই প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম, এই যে এইখানে। কি হয়েছে? এইখানে আবার ফিরে যাই। কাঁদিস না। কেন, কি হয়েছে? কাঁদছে কেন? কঠিন তাই। হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি চলে এসছে, ও তাড়াতাড়ি এসছে, মানে টাইমে এসছে বাকিদের তুলনায়, মানে ওদের দুজনের মধ্যে খুব একটা গ্যাপ নেই, 5 মিনিটের গ্যাপ, কম্পারেবল। তুই বেটা লেট করেছিস। বেরিয়েছি কটা? আমি করেছিস বেরিয়েছি না। 9:50-এ। নটা 50 বেরিয়েছি। আর 10:15-তে শুরু হবে, আমি জানি 5:10 মধ্যে ঢুকে। আমি কি করে বুঝবো ওরকম ঢুকাবে আমাকে লিমিটটা? ও কি বললো শুনলি? কি? আমি বললাম তুই লেট করেছিস, হ্যাঁ, বলে ও নিজেই বলেছে এটাই এসে করেছিস প্রথমে। না, করেই থাকি। তোর কি? আমার কিছু না, আমি জাস্ট বললাম, ফ্যাক্ট বললাম। কেউ কি বলেছে তোর ফ্যাক্টের দরকার আছে? আচ্ছা, এদিকে কেউ আসো। তো আমাকে ডিসক্রিটও করতে হবে। এবার এটা আমরা খুব সহজে কন্টেমপ্লেট করতে পারবো। প্রথমটার ক্ষেত্রে 4টে আয়ন ছিল, তার মধ্যে 3টে সিএল, তার মানে এই 3টে সিএল কোঅর্ডিনেশন স্পেয়ারের বাইরে আছে, তাই তো? একটা সিএল ভিতরে আছে, আর এদিকে 6খানা, একটা সিএল না, 3টেই তো সিএল আছে, তার মানে কোনো সিএল কোঅর্ডিনেশন স্পেয়ারের ভিতরে নেই। আর 6টা অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াটা কোথায় থাকবে এখন? লিগ্যান্ড হিসেবে বিহেভ করবে। সো এ কম্পাউন্ডের স্ট্রাকচার আমরা এখন ভাবতে পারি। ও কি এরকম কি হচ্ছে? এটা কোবাল্টের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে বাইরে +3, তার মানে অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়া একটা plus নিউট্রাল মলিকুল, প্লাস কি হবে? তাহলে এখানে +3 পড়ে যাবে, এই +3টাকে নিউট্রালাইজ করবে 3টে সিএল মাইনাস। সিএল এক্সপ্লেইন। পরেরটা একই ফর্মুলা, 5টা অ্যামোনিয়া, এখানে 3টে ক্লোরিন, টোটাল নাম্বার অফ আয়ন পেয়েছি 3টে, টোটাল নাম্বার অফ সিএল পেয়েছি 2টো, তার মানে মানে একটা একটা সিএল chlorine থাকবে। একটা ক্লোরিন আয়ন স্ফিয়ারে আছে, তাই তো? 5টা, আগেটা 6টা ছিল, 5টা। সিএল আচ্ছা মানে একটা আছে আর এখন 5টা হয়ে গেছে, একটা কমে গেছে আর একটা বেড়ে গেছে, NH3 5 হয়ে যাবে। আর কি হয়ে যাবে? 2 হয়ে যাবে এটা। তার মানে এখানে নিশ্চয়ই +2, +2 কি করে কন্টেমপ্লেট করবো? কোবাল্ট স্টিল +3 তে আছে, বাট সিএল ইজ -1, হ্যাঁ তাই এটা +2। ডান। ডান। সি, টোটাল নাম্বার অফ আয়ন 2টো, তার মধ্যে সিএল একটা, মানে দুটো সেল থাকবে, দুটো সিএল ভিতরে আছে তার মানে +1 হয়ে যাবে, আর ওখানে একটা সেল থাকবে। এই পার্টটা কি খুব ইম্পর্টেন্ট? এই পার্টটা ইন ইটসেলফ, মানে এখানে কোন আয়ন আছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কতগুলো আছে এটা? কিন্তু এইটা তোকে প্রাইমারি ভ্যালেন্সিটা বলে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কোট আনকোট প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে। এখানে কত হবে? কোবাল্ট +3 2, তার মানে এটা +1। সিএল মাইনাস, না সিএল -1 একটাই মাইনাস, এখানে +1 মানে এখানে তো একটাই মাইনাস থাকবে। আর সিএল তো টোটাল ও, 3টে আচ্ছা। ছিল, দুটো এখানে ব্যবহার হলো, একটা তো এখানে। 4টা
তো সেমই এটাও সেম 2-1 কিন্তু এখন একটা জিনিস ক্লিয়ার হয়নি কালার দুটো এক্স্যাক্টলি আসছি কি হয়েছে জল পাকলে তোলা হচ্ছে বেচারে এক ফোঁটা বাইরে করতেছে না বন্ধ করে দেবো করছি করার পরে এই দেখ তুললাম 10 মিনিট দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কি কেসটা কি জল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জল কম পড়ছে একদিন এমন করে জলে কি হয়েছে ওকে বসতে দিচ্ছিস না? কি সমস্যা তোর ও পা এরকম করে রেখেছে আমি শুধু পাটা রেখেছি এবার ওরা ওর অসুবিধা হচ্ছে ওকে শান্ত ও প্রোটেস্ট চুপ- সুপ্ত প্রোটেস্ট ও চুপচাপ থাকে বলে ওকে তুই এক্সপেক্ট করবি এটা ঠিক পুরো মনে হয় বল যে- জানো তো তোমরা বল যে- ওকে এত সুইটলি ভাবো বল যে- অতটাও সুইট না বল যে এখন দুনিয়াটাই তো এটা সেটা তো আমাদের বলেছি না যে কোন মার তুই যা পর তুই দাঁড়া কোন এক্সপেরিমেন্টাল কন্ডিশনে মলিকুলটাকে দেখা হচ্ছে সেটাই তার প্রপার্টি ঠিক আছে এই এক্সপেরিমেন্টাল সেটআপে ইলেকট্রন একটা এক্সপেরিমেন্টাল এই এক্সপেরিমেন্টাল সেটআপে আমরা ওর এক্সপেরিমেন্টাল সেটআপে ওর অ্যাগ্রেসিভ দিকটা আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা ধরে নিচ্ছি যে ও খুব আমি তো ভাবছি যে অ্যাগ্রেসিভ বলে কি হবে ঠিক আছে Imagine করলে হাসি পাচ্ছে। হ্যাঁ ওর কি তার পুরো ও অ্যাগ্রেসিভ বলে ওর ফেসিয়াল এক্সপ্রেশন তুই এখানে কি করছিস ও বহুত খারাপ বলে যখন রেগে যায় তখন খারাপ বলে ইমাজিন করতে পারছি খারাপ ধরনের মারধর করতে না মারবে না আর দাদার ক্ষেত্রে আমি দেখেছি ধরো দাদা খুব শান্ত প্রকৃতির লোক খুব একটা অ্যাগ্রেসিভ হতে চায় না এবার ছোটবেলায় তো খুব বাদামি করতাম তোমার তুমি কেলি দিতে ধরো মাঝে মাঝে খুব কমই সেটা কেলি দেওয়ার পর যে চান্স টেটে চলে যেত যে কি একটা খারাপ কাজ করে ফেলেছি এটা অনেকবার এরকম 2-3 বার হয়েছে এবং তারপরে চুপচাপ বসে থাকতো কোনো কথা বলতো না আমার সাথে ঠিক আছে তোর জন্য আমাকে গড়িতে অপরাধ করতে হয়েছে আমি আর আমি পিঠে লাঠি ভেঙে তুমি জানো এটা আমি ইমাজিন করতে পারিনি এখন দাঁড়িয়ে তো তোর দাদা হ্যাঁ আচ্ছা সেটা অনেক আগে তখন অতটা ম্যাচিওর না বাট এখন ইমাজিন করলে হচ্ছে কি করে সেটা আচ্ছা হ্যাঁ তো এখানে এটা কি এগেইন +1 তুই কিছু একটা প্রশ্ন করছিলি মানে কালার এক্স্যাক্টলি ভেরি গুড কোশ্চেন থ্যাংক ইউ তুই না করলে আমাকে বলতেই হতো যে এই দুটো সবই যদি আলাদা হয় তাহলে এই দুজনের কালার আলাদা কেন? তাহলে নিশ্চয়ই প্রপার্টি সেম না সব জায়গায় সেম না তাহলে কি হচ্ছে কি হচ্ছে ম্যাজিক আইসোমারিজম আইসোমারিজম ঠিক আছে যদি দেখতে হয় কফিকে তোমার কাছে সরি তোমার কাছে যদি পাওয়ার থাকতো তুমি পজ করে মানে ধরো সবাইকে পজ করে দিতে পারবে তুমি ঠিকঠাক থাকবে তুমি কি করবে তখন কি করব কারেন্টলি দিস সিচুয়েশন এখন হ্যাঁ জবাব বলা মুশকিল কি করবে এখন পজ করে কি করবে এখন আমি তাড়াতাড়ি পড়ানো শেষ করবো হ্যাঁ যদি 3 জনকে রেখে বাকি দুনিয়াকে পজ করা যায় তাহলে পড়ি একটা 5 ঘন্টার ক্লাস নিয়ে শেষ করে দেবো যাই হোক তা তোদেরও সময় লাগতে হবে না 1:20 ক্লাস শুরু করবো এখানে 1:21 আরেকটা লজিক্যাল সমস্যা এবং সেটা আমি যেতে চাইছি না খেয়েছে সেটা সেটটা করলে ব্যক্তিগত অ্যাটাক হয়ে যাবে আমি জীবনে বলবো না কেমিস্ট্রি পরীক্ষা দিন কফিদের ওখানে বসে থাকা আমাদের 5 জনের পরপর রিঅ্যাকশন এখানে কেন বসে আছে যেতে পারছে না তাহলে আমি গেলে কি হতো মাথা গরম হচ্ছে তোমাকে দেখে আমার আমাদের জানলাটা ছিল বাড়ি ঘর আমার প্রশ্ন এখনো অবধি রয়েছে ওগুলো তুই আঁকছিলি আমি হ্যাঁ। আঁকছিলাম বাড়ি ওদের মানে আমি তো খাতায় লিখে কেটেছি ওদের খাতা ম্যামরা নিয়ে এরকম ঝাড়ছে কি লিখেছিস কোথায় লিখেছিস না দিশা খাতাটা নিয়ে বললো না এটা ভাই। কোন পরীক্ষাটা যেটা আমি 900টা প্রশ্ন দিয়েছিলাম না ওটাতে তো আমরা তাও পেরে গেছি সেমিস্টারের পরীক্ষা সেম মানে তো কি এমসিকিউ ওখানে আবার কি আছে আমার দাঁড়াবে ছেলে। পেছনে জয়া ছিল আমাকে সামনে দিয়ে পুরো পুরো ঘুরে বলছে কি জয়া খান আমি জয়াকে ঘুরলাম বললাম একটা 2 নম্বর বল বলে বলছি ও আর মাথায় তোলে নিয়ে আলাম বাদ দে ছেড়ে দে জয়া কত 24 না কত পেয়েছিল 22 23 তুই কি করে জানলি তখন এই সময় আলোচনা হয়েছিল জয় কত পেয়েছিল 22 বা 23 এরকম কিছু একটা বলেছিল হ্যাঁ তারপরে সেকেন্ড হাইস্ট হচ্ছে ফৌজিয়া শোন কি কৌশিকটা কি জানি বাজে আরে জানি লোক। বলেছে ও এখনো শূন্য বলে, থেকে ও একদম এখনো কেন বলে। শূন্যই ভালো তার কি আছে আরে ও কৌশিকদের আস্তে আস্তে বলছে কি সবার শূন্য পেয়েছিল নাকি না
ফাউজি এসে বলছে কি যে না, ফাউজি এসে বলছে তুই সেকেন্ড আসবি, ফাউজিতে খুঁজতে পাস করে গেছি। ফাউজের দিকে তাকিয়ে আমরা তাকে বলছি, তুই কি লিখলি আমাদেরকে তো বলিস নি, খাতা তুলে দেখে 8 পাইছে। এরকম লাগে। I swear ফাউজি থেকে কম পেয়েছে সামিবা। তুমি ফার্স্ট হয়েছো কিন্তু তুমি ফেল করে গেছো সবাই। সবচেয়ে খারাপ রিয়াকশন ফাউজি ছিল তখন। বলে এভাবে তাকালে শুধু কৌশিকদের দিকে একবার, তারপর খাতা দিয়ে দিচ্ছে আর দেখে নি খুলে কি লিখে। ও তো 11 না কত পেয়েছে? 8 পেয়েছি, পাস তো পাস 11 তো টাটা বয় বয় খতম। স্বামী ভাবি লাইক স্বামী বা বেঞ্জি লেগেছে খাতায়, বুঝি তো অর্গানিক পড়ে গেছে, স্বামী বা টুন্ড পেয়েছে। সাইমার কাছে বলে দিতে এক দেবো কেন, হাফ দেবো কেন, শূন্য দিই। কেউ কিচ্ছু লেখেনি। আমরা এবার 2 নাম্বার জানতাম ওদের। আরে গ্রিন কেমিস্ট্রি যেটা আমি বলে দিয়েছিলাম যে 12টার মধ্যে থেকে আসবে, এসেও ছিল, ঠিক আছে? সেটাও কি সব লিখেছে গ্রিন কেমিস্ট্রি বলে কেন, কারণ এটা গ্রিন, এরকম কি জানে লিখেছিল, ঠিক আছে? এরকম কি জানে লিখেছিল, ঠিক আছে? ক্লাসটা বড্ড ফাঁকিবাজি হয়ে গেল। যাই হোক, এখানে ইটস বেসিক্যালি আইসোমারিজম, ঠিক আছে? আরেকটা ক্লাস করতে হবে। একটা হচ্ছে যে কোবাল্ট, চুপ করবি। এই কম্পাউন্ডটা এটা বড় মানে এক্সট্রা ক্লাস না, নরমাল ক্লাস। একটা হচ্ছে এই একটা স্কোয়ার প্ল্যানে থাকে, একটা অক্টেট। না, দুটোই অক্টাহেড্রাল। অক্টা না, টেট্রা। অক্টাহেড্রাল হেড্রা লিখেছি তো। তুই কোথায় টেট্রা লিখছিস? হ্যাঁ, চারটে 8টা তল তো। ও তল 8টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর এটা হচ্ছে কিসব করছে? ঠান্ডা দাঁড়িয়ে দিয়ে দেন। আমাদের তো জ্যাকেট নেই। ঠিক আছে। সিএল NH3। এইটা তুমি কি করে ড্র করছো? এটা আপাতত আমরা জানি বলে, যখন আইসোমারিজম পড়াবো তখন বুঝে যাবে, ঠিক আছে? মানে সোজা কথা হচ্ছে যে এখানে তুই যদি সিএল কে দেখিস, এখানে অন্য কেউ আছে হ্যাঁ? না? কিছু না। এখানে যদি সিএল কে দেখিস, দেখ সিএল একে অপরের উল্টো দিকে আছে, দিস ইজ আ ট্রান্স আইসোমার। আর এক্ষেত্রে সিএল একে অপরের সঙ্গে সিস আছে, মানে এইরকম পজিশন হ্যাঁ, আছে। দেখে নাও। সো একটা ট্রান্স আইসোমার, একটা সিস আইসোমার, ওই জন্য দুটো কম্পাউন্ড আলাদা, দ্যাট ইজ ওই কালার আলাদা, ওকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে আমাদের বেসিক জায়গাটা কভার, ঠিক আছে? এরপরে যেটা করা যেতে পারে যে কিছু লিগ্যান্ডের সাথে পরিচয় করা যেতে পারে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন। লিগ্যান্ড কাদের বলে আমরা জানি। লিগ্যান্ডের ক্ষেত্রে একটা টার্ম দিয়ে লিগ্যান্ডগুলোকে ক্যাটাগরাইজ করা হয়, তাকে বলা হয় ডেন্টিসিটি, কামড়ানোর ক্ষমতা, ঠিক আছে? হ্যাঁ, ওই ডেন্টি দাঁত থেকে এসছে, ঠিক আছে? হ্যাঁ, ডেন্টিসিটি কামড়ানোর ক্ষমতা, দাঁত মাঝে কিনে যাই না কিন্তু কামড়ানোর ক্ষমতা, ঠিক আছে? তোকে বলছি। ডেন্টিসিটি মানে কি? ডেন্টিসিটি মানে হচ্ছে কেমিক্যালি, মানে আমি যদি সাইন্টিফিক্যালি বলি তাহলে হচ্ছে যে ওই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে কটা হাত দিয়ে সে বন্ধন করবে, কটা কোঅর্ডিনেশন বক্স ফর্ম করবে, দ্যাট ইজ ডেন্টিসিটি, ঠিক আছে? এই বলেছিল দ্য নাম্বার অফ ডোনার অ্যাটমস অফ এ লিগেন্ড কেপেবল অফ ফর্মিং কোঅর্ডিনেট বন্ডস উইথ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইজ দ্য নোন দ্য ডেন্টিসিটি। অর্থাৎ কতগুলো দাঁত আছে ওর সেন্ট্রাল মেটালকে কামড়ানোর জন্য, সিম্পল, ঠিক আছে? কতগুলো ভ্যালেন্সি আছে? ইটস মানে কতগুলো নট ligand কাইন্ড অফ আছে? ভ্যালেন্সি না, এক লিগ্যান্ড হচ্ছে গোটাও জিনিসটা, হ্যাঁ। তার মধ্যে কতগুলো সেন্টার আছে যেটা দিয়ে ও কামড়াতে পারে। তুই আর গোটা মানুষ, তোর সেন্ট্রাল অ্যাটম কটা দাঁত দিয়ে কামড়াতে পারিস, সেটা হচ্ছে তোর ডেন্টিসিটি। সেন্ট্রাল অ্যাটম কতগুলি দাঁত দিয়ে কামড়ে? না, লিগ্যান্ড লিগ্যান্ড ডেন্টিসিটি ইজ এ ফেনোমেনা অফ লিগ্যান্ড, ওকে। ঠিক আছে? এটা বুঝতে পারছি না, একটু যাই হোক, এগুলো একটু হালকা। আরে একটা লিগ্যান্ড মলিকুল আছে, হ্যাঁ। সে কি একটা, মানে ও যেটা ভ্যালেন্সি বললো, ভ্যালেন্সি দিয়ে যদি বলি, যদি ভ্যালেন্সিটাকে আমি লিগ্যান্ডের রেসপেক্টে দেখি, তাহলে একটা লিগ্যান্ড কতগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে, এরকম কটা সেন্টার আছে ওর কাছে, ঠিক হ্যাঁ, আছে? বুঝতে পেরেছি। ওই সেন্টারটাকে বলে হ্যাঁ, কতগুলো যে বন্ড লিগ্যান্ডের কটা সেন্টার দিয়ে ও সেন্টার অ্যাটমকে অ্যাটাক করছে। সেন্ট্রাল অ্যাটম অ্যাটাক করে। যেমন প্রথম কে আসবে তাহলে মোনোডেন্টেড লিগ্যান্ড, হ্যাঁ, হ্যাঁ। তার মানে তাহলে একটাই একটাই করার জায়গা আছে, যেমন F মাইনাস Cl মাইনাস OH মাইনাস সায়ানাইড মাইনাস HCl মাইনাস NO2 মাইনাস অল সর্টস অফ এখানে আছে। ওকে। এটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? তারপর বাকি বলছে ইউনিট। মোনোডেন্টেড বা ইউনিডেন্টেড একটা দিক, ঠিক আছে? এর মধ্যে ভাগ করে দিচ্ছে, দেখ অ্যানায়নিক লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড ভাগ করে দেওয়া আছে। মোনোডেন্টেড অ্যানায়ন, মোনোডেন্টেড ক্যাটায়ন, অন সর্টস, ঠিক আছে? তারপরে আসবে বাইডেন্টেড লিগ্যান্ড, এর মধ্যে সবচেয়ে কমন নেমটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, ঠিক আছে?
ইথিলিন ডাইমিন মানে হচ্ছে ইথিলিন কম্পাউন্ড কিরকম দেখতে? ইথিলিন, হুম ইথ, মিথ, ইথ, C2 ইথিলিন, অ্যালকেন, অ্যালকেন, C2H2। হ্যাঁ মানে সি ডবল বন্ডেড সি H2 দিস ইজ হচ্ছে ইথিলিন। Oh, sorry, C2H2 এটা কমন নেম, ঠিক আছে? C2H2 না, ঠিক আছে? C2H4 হবে, সরি বলে দিয়েছি আমি। ইথিলিন, ঠিক আছে? ওটা অ্যালকিন বলে দিয়েছি। এবার ইথিলিন ডাইঅ্যামিন আমরা বলছি, সেটা কিরকম হবে? হ্যাভিন থাকবে তো এই যে জায়গায় একটা 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 করে করে অ্যামিন অ্যামিন চলে ঢুকে আসবে, যাবে। NH3 মানে NH2 দিকে NH2। এবার এই এনাগ্রামের মধ্যে লোন পেয়ার আছে, দুটো এই আছে। দুটো দিয়ে ডোনেট হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড এবং সেটা আচ্ছা, সবচেয়ে এখানে লোন পেয়ার দেখালে আমি অ্যাডও দিতে পারবো তো? আরে এই অ্যারোটা তোকে ডেন্টিসিটি বোঝানোর জন্য দিলাম। না, এটা তো ওই কোঅর্ডিনেশন বন্ডের না না, এটা এই লোন পেয়ার দুটো ডোনেটেড হতে পারে সেটা আচ্ছা, দেখানোর আচ্ছা। জন্য, ঠিক আছে? তাহলে দুটো ডোনেট অ্যাটম আছে, এরকম অজস্র আছে তো। পলিইথিলিন, ঠিক আছে? একটা মলিকুল আছে, মানে একটা 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 লিগ্যান্ড আছে, ঠিক আছে? আসছি না পরে, এটা? না আসছি তা। তো বাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যেও দেখবি, বুঝে বুঝে দেখবি, দেখে দেখে বুঝবি, ঠিক আছে? হ্যাঁ, যেমন অক্সালেটো আছে। অক্সালেটো কি? অক্সালিক অ্যাসিড পড়েছিলাম। হ্যাঁ। অক্সালিক অ্যাসিড সংকেত কি? মানে স্ট্রাকচার সংকেত মিলিয়েই বল। CH এখনো বলতে না পারলে অক্সালিক অ্যাসিড CC আর পরীক্ষা দিস না। অক্সালিক অ্যাসিড। নিমের মিউজিক দিস। তুলবো বাবা। ফোনটা তোর বাবাকে মাথায় দাও। হ্যালো, হ্যাঁ আচ্ছা ছোটবেলায় বিশেষ করে ছেলেদের স্কুলে, মানে আমি তো মেয়েদের স্কুলে পড়িনি, তবে যেটুকু পড়িয়েছি বা অন্য মনে হয় না হয়েছে বা দেখছি কিছু সংকেত মনে পড়ছে না, তোর মনে পড়ছে? ছেলেদের স্কুলে দেখবি খুব এটা নিয়ে মারামারি, তুই আমার বাবার নাম তুললি, তুই আমার মার নাম তুললি, তুলেছে ছেড়ে দে। যাই হোক, এরকম মানে কিছু একটা কনভারসেশন হচ্ছিল, তো একজন আমি শুনেছিলাম অপোজিট দিয়ে বলছে তোর বাবা খুব ভারী, আমি বুঝতে পারবো না। এবার যাই হোক, অক্সালিক অ্যাসিডের সংকেত পাচ্ছিস না, আরে এটা ওএইচ থাকবে, কলা থাকবে, ও COH OH থাকবে, ও ইস এটা এর যদি এই এইচ দুটো সরে যায়, অ্যাসিড। অক্সালিক অ্যাসিডে অ্যাসিড তো প্রোটন দুটো সরে যেতে পারবে, তাহলে সরে গেলে পরে যে করসপন্ডিং, ফর্মিক অ্যাসিড বলে না? না ফর্মিক অ্যাসিড এইটা, ফর্মিক অ্যাসিড এটা, হ্যাঁ এটাকে আমি তো পড়ি যাচ্ছি, আমি আর এফার্ট দেবো না তোদের। ও ও ও ও মাইনাস, হ্যাঁ ঠিক আছে এই যে দুটো ডোনেশন সাইট বেরোলো, আচ্ছা। অক্সালেটো বলে এটাকে, হ্যাঁ, OX শর্টে। বাইডেন্টেড লিগ্যান্ড এরকম পড়বি, ঠিক আছে? যদিও পড়বি না, আমি ধরে নিচ্ছি পড়বি না, কিন্তু পড়লে ভালো, ঠিক আছে? তোদের কোয়ালিটেটিভ অ্যানালিসিসে দেখবি একটা নিকেলকে আইডেন্টিফাই করার জন্য টেস্ট করা হয়, DMG টেস্ট, খুব সুন্দর রোজ রেড কালার হয়, আমরা দেখানোর সুযোগ এসব হয়নি। বলিয়ে আর দুঃখ দিয়ে লাভ নেই। বেসিক্যালি নিকেল আয়নটা যদি থাকে, তাহলে তার অ্যাসিডিক সলিউশন নিয়ে, ঠিক আছে, তার মধ্যে আমি যদি 1 ml অফ অ্যামাইল অ্যালকোহল দিই, এই টেস্টটা আমি করিয়ে দেখিয়েছি তোদের, কারণ অ্যামাইল অ্যালকোহল একবার বেরিয়েছিল, খুব মিষ্টি মিষ্টি গন্ধ হয় না, তোদের না, ওই পূর্ণিমাদের ব্যাচে করিয়ে দিয়েছি, হ্যাঁ তোদের। তাই অ্যামাইল অ্যালকোহল দিয়ে জলের মধ্যে কাজটি যেমন করছেন, দেখ অ্যামাইল অ্যালকোহল যদি দিই, তাহলে আমার নিকেলটা আছে অ্যাকোয়াস মিডিয়ামে, কি নাম বললেন? অ্যামাইল অ্যালকোহল স্ট্রাকচার দেখে নিলে একটা অ্যালকোহল, ভারী অ্যালকোহল একটা, ফলে জলের সাথে মিশবে না, দুটো সেপারেট লেয়ার তৈরি করবে, ঠিক আছে? এবার এর মধ্যে যদি ডিএমজি সলিউশন দিই, ডিএমজি হচ্ছে এই ভদ্রলোকটা, ডাইমিথাইল গ্লাইঅক্সিম। অক্সিমের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, সরি অক্সালিক অ্যাসিডের সংকেত পারিস নি, অক্সিমের সংকেত বলে আমি নিজেকে লজ্জা দিচ্ছি না। অক্সিম হচ্ছে এই ভদ্রলোক, পড়িয়েছিলাম নাইট্রোস অক্সিম টটোমারিজম, ঠিক আছে? মনে পড়েছে, বল সংকেত মনে পড়েনি, পড়িয়েছে না মনে পড়েছে। অক্সিম হচ্ছে এই ভদ্রলোক, ডবল বন্ডের উপর, সরি NOH, আরে এটা দিস ইজ অক্সিম, ঠিক আছে? মানে বেসিক স্ট্রাকচারটা লিখলাম, অনেকটা এনঅলের মতো, ইনঅল এর একটা করেসপন্ডিং কিটো ফর্ম থাকবে, C চেইন ডবল বন্ড,
তাহলে সি এইচ হয়ে যাবে এখানে এন ডবল ডবল বন্ডেড এটা নাইট্রোস এটা অক্সিজেন এটা বলেছি যাই হোক ফরগেট অ্যাবাউট ইট এটা আমাদের ডিসকাশন নয় এখন তো এর ডিএমজি হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিন ঠিক আছে ডিএমজি which is dimethyl glyoxine যখন মোছাটা তখন মোছে না, এমনি ভাবে মুছে। ঠিক আছে গ্লাইঅক্সিন ঠিক আছে অক্সিম অক্সিন এটা এরকম দেখতে সি ডবল বন্ডেড এন ও এইচ মিথাইল মিথাইল ডবল বন্ডেড এন ও এগুলো একটা পরীক্ষাতে যদি কোনো লিগেন্ডে 1 নম্বরে প্রশ্ন দেয় তো- তাহলে যদি এগুলো আঁকতেই না দেয় তাহলে দেয় কেন এত কিছু? রাখতে দেবে দেবে। ওটা তো পার্সপেক্টিভ নয় অ্যাকচুয়ালি তো পরীক্ষায় পাশ করা কি হবে? আমি এই কেমিস্ট্রি যারা পড়ছে কেন পড়ছে আমার আলটিমেট উদ্দেশ্য কি তাকে আমি কেমিস্ট্রিতে রিসার্চার বানাতে চাই তুই ছড়ে যাবি মাঝখানে তোর ব্যাপার সেটা তোর চয়েস সিলেবাস ওরম হওয়া উচিত যে এর ওরম সেইভাবেই করায় মাঝামাঝি করে বলে সমস্যাটা ঠিক আছে যাই হোক এখানে এটা মাইনাস হবে হ্যাঁ এটা তাহলে কটা হাতে আছে? এর দুটো সেন্টার দুটো হাত আছে একটা হচ্ছে এইখানে এটা এটা দিই ওইটা তো লোন প্যাড আছে, কোনটা এই ওইচের ওই লোন প্যাড নেই আছে কিন্তু এটা দিয়ে করলে পরে একটা এক্সট্রা ফ্যাক্টর পায় সেটা হচ্ছে এখানে যে সেন্ট্রাল মেটালটা একটু না, ওটা দিয়ে আমি বলছি ওইটাও করতে কেন পারবে না? মানে তিনটে কেন হবে না? তিনটে করবে না তার কারণ এখানে একটা 6 মেম্বার রিং তৈরি করবে বলতে একটা চিলেশন এফেক্ট থাকবে যে 1 2 3 4 5 6 কি এফেক্ট বলছে? কি এফেক্ট? চিলেশন এফেক্ট বলা হয় এটাকে আছে পড়বো আমরা ঠিক আছে সো ডিএমজি এটা হচ্ছে এইটা এখানে নিকেল দিলে পরে এরকম 4টে ডিএমজি ঠিক আছে 4টে না সরি 3টে ডিএমজি নিকেলকে মাঝখানে একটা অক্টাইডাল কমপ্লেক্স তৈরি করে ফেলে এই কমপ্লেক্সটা একটা বিউটিফুল কালার আছে রোজ রেড কালার ঠিক আছে আমি যদি ছবি দেখাতে পারি এখান থেকে দেখাও। ওয়েট তুই মারামারি করছিস কেন উনি বুঝবে না। নিকেল ডিএমজি কমপ্লেক্স ইমেজেস এই যে এই এক্সপেরিমেন্টটা হাউস তাহলে রক্তই লাগছে আমার দেখে, রোজ রেড না রক্ত না অতটাও লাল রক্তটা না। একটু গাঢ় হয়। এটা একটু পিঙ্কিশ তুই একটু দূরে থাকো তো আমার বড্ড ঝাঁঝালো গন্ধ আসছে। পিঙ্কিশ ঠিক আছে নিকেল তুমি ডিএমজি কি কমপ্লেক্স চেবাচ্ছ? তো যাই হোক এবার এটা গেল এরকম করে টাইডেন্টেড লিগ্যান্ড আছে টেট্রাডেন্টেড লিগ্যান্ড আছে ঠিক আছে এইটা বেশি ইম্পর্টেন্ট, মোনোডেন্টেড বাইডেন্টেড কাজ মিটেছে। কাজ মিটে যায় না ভালো ট্রাইডেন্টেড টেট্রাডেন্টেড দেখে রাখতে পারিস মূল চলে আয় হেক্সাডেন্টেড লিগ্যান্ড ঠিক আছে এই যে বড় মলিকুলটা দিয়েছে পর দেখি নামটা কোথায় দেখতে পাচ্ছি আমি না। ইথিলিন আমি পড়ে দাঁড়া দেবো। চুপ কর। এটা কি হবে পড়ে ক্রেডিট পাবি? এটা হেক্সাডেন্ট কিছুই দেয় না। এটা ভালো বলেছে। ইথিলিন ডায়ামিন ডায়ামি টেট্রা সিটাটোন আচ্ছা ইথিলিন ডায়া আমি ডাই বলে দিই। অ্যামি দাঁড়া ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট ঠিক আছে একটা বলেছে। মিম হ্যাঁ ঠিকই ঠিক একটা মিম দেখেছিলাম বলছে যে লোকে বলে কেমিস্ট্রি খুব সোজা দিয়ে ওইটা পড়ছে ঠিক আছে ইডিটি এর ফুল ফর্মটা ঠিক আছে পড়তে গিয়ে পড়ছে তুই ইয়েতে তোর মিমে হ্যাঁ ওই আর কি আমরা খুব সহজে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিডেট ঠিক আছে EDTA অভ্যাস ঠিক আছে অভ্যাসটাও বেড়েছিল অ্যাসিটেট কিন্তু অ্যাসিটেটও বলছে এখানে। অ্যাসিডেটও বলে অ্যানায়নের সঙ্গে একটা এটো জুড়ে দেয় তাই ঠিক আছে আচ্ছা মলিকুলটা অ্যাসিডেট অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে কতগুলো লিগ্যান্ডে দেওয়া আছে দেখ এই যে অ্যাসিডেট পোর্শনটা এটা একটা অ্যাসিডেট আনায়ন না এই যে CH3 COO মাইনাস এবং CH3 একটা H কে রিপ্লেস করে এই বড় গ্রুপটা ঢুকেছে আবার ঠিক আছে তাই না তাহলে এই O মাইনাসের সাথে এই দুটো O মাইনাসের লিগ্যান্ড জায়গা আছে 4টে এরকম অ্যাসিডেট গ্রুপ আছে এই যে টেট্রা অ্যাসিডেট আর কি ইথিলিন ডাইয়ামিনের আবার দুটো লিগ্যান্ডের সোর্স আছে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে টোটাল 6টা হেক্সাডেন্টেড লিগ্যান্ড এবং এটা খুব গুরুত্বপূর্ণ কমপ্লেক্স ফর্মেশন করতে খুব কাজে লাগে
যে বলছিলাম না, যদি তোর জলে খড় জল হয় খুব, মানে ক্যালসিয়াম প্লাস 2 বা ম্যাগনেসিয়াম প্লাস 2 এসে যাবে, তখন ইরিটিয়ে দিলে পরে ওটা কমপ্লেক্স তৈরি করে বের করে চলে আসে, ঠিক আছে? তো গেল। এরপরে কিছু এগুলো হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড। এবার কিছু নন ক্লাস, এগুলো নন ক্লাসিক্যাল বলা ঠিক না, ভুল বললাম আমি, মানে এগুলো হচ্ছে একটুখানি সোজা সোজা ব্যাপার আর কি, মনোডেন্টেড বাইডেন্টেড। এরপরে আছে দেখ অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, এটা অলরেডি আমরা পড়েছি, মনে আছে? ওই যে সেই SN1 SN2 পড়ার সময় পড়িয়েছিলাম, সায়ানাইডের একটা প্রবলেম, অ্যাকোয়াস ইথানলিক কেউস দিলে পরে একরকম প্রোডাক্ট হয়, সিলভার নাইট্রেট দিলে একরকম। তখন বলছিলাম কেন? কারণ সায়ানাইডের ক্ষেত্রে দুখানা বাইটিং সেন্টার আছে, সি এর আর একটা এনসি সি দিয়ে অ্যাটাক করতে পারে অথবা নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে। এই ধরনের লিগ্যান্ডকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ যাদের কাছে দুটো পসিবল অপশন আছে, কখনো এটা দিয়ে করবে কখনো ওটা দিয়ে করবে, ঠিক আছে? A monodentate ligand which contains more than one donor atom but only one of them is used at a time to form bond. Is it এখানে যদি 6টা থাকে এট এ টাইম 6টা দিয়ে করতে পারবে না। না, monodentate ambidentate ligand must be a monodentate ligand. By definition is a monodentate ligand, ঠিক আছে? Monodentate? Yes. ও মানে এইটার ক্ষেত্রে হবে শুধু? Ultimately সে monodentate, তার 5টা অপশন থাকতে পারে কিন্তু সে একটা monodentate। কাজ করে এছাড়া আছে যেমন এর মধ্যে অপশন কি, সায়ানাইড পড়বে, থায়োসায়ানাইড পড়বে, ঠিক আছে, নাইট্রোসও পড়বে। সালফেট হবে? না, থায়োসালফেট হওয়ার জায়গাটা একটু কম, হতে পারে আবার নাও পারে। থায়োসালফেট হতে পারে সালফার সেন্টার দিয়ে যদি অ্যাটাক হয়, ঠিক আছে? তো তারপর এখানে চলে যায় ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কি? একটা বাইডেন্টেড, মোনোডেন্টেড ফ্লেক্সিডেন্টেড হতে পারে না, বাইডেন্টেড অথবা পলিডেন্টেড লিগ্যান্ড which may not use all its donor atom to get coordinated, ঠিক আছে, to the central metal atom, hence capable of showing variable denticity. মানে আমি ওর কাছে 5টা অপশন আছে, আগেবার যেটা বলছি সেটা ও দুটো দিয়ে ডিলিট করেছে, কিন্তু আরো 3টে অ্যাভেলেবেল। আচ্ছা ফলে আবার কখনো চাইলে। 3টে দিয়ে করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে ও যেটা বলছিল ওর সাথে যদি আমি রিলেট করে দিই, যে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে নেসেসারিলি একটা মনোডেন্টেড লিগ্যান্ড, ওর 5টা অপশন থাকতে পারে ও একটা দিয়ে কিন্তু ও প্রতি মুহূর্তে একটা দিয়ে করবে। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে ওরও অনেক অপশন আছে, ও একটা দিয়েও করতে পারে, দুটো দিয়েও করতে পারে, 3টে দিয়েও করতে পারে, ঠিক আছে? ফলে ডেন্টিসিটিটা ফ্লেক্সিবল, ঠিক আছে? মানে চিলেটিং ওই লিগ্যান্ড। একটা দুটো তিনটে যখন আলাদা আলাদা করছে তখন কি তার নামগুলো আলাদা, মানে না, বৈশিষ্ট্য? লিগ্যান্ডটার নাম তো চেঞ্জ হচ্ছে না, বৈশিষ্ট্য আলাদা হয়ে যেতে পারে, সেটা তো কমপ্লেক্সের বৈশিষ্ট্য, না না, লিগ্যান্ডের হ্যাঁ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আলাদা হচ্ছে না, তখন আমি লিগ্যান্ডটাকে লিগ্যান্ডই বলবো না, মানে লিগ্যান্ডটাকে কি বলবি তাহলে? আলু? না লিগ্যান্ড না, যখন কি প্রশ্ন? লিগ্যান্ড নাম ভয়েস কেটে আমি বাইরে করবো নামকরণ মানে বৈশিষ্ট্যের মধ্যে ঢুকতে চাইছি না, এখানে ভয়েস রেকর্ড হচ্ছে তো, তোরটা ভাইরাল করবো। তোর কাছে আছে ওটা? ছি, নোংরা লোকের জিনিসপত্র। সেটা হচ্ছে যে আরে মানে আমি বলার সময় বোঝাতে হবে তো, না বোঝালেও হবে যে এ কোন সেন্টারটা দিয়ে এটা করছে। সেইটা তো সেন্টারটা বলে দিতে হয়, ওই জন্য তো করিস না, ওই জন্য তো আমরা নাইট্রোসো বা ইয়ের ক্ষেত্রে আমরা ওটা কি সেম লিখি, যখন নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক হয় তখন আমরা কি লিখি, ধর RNO2, আর যদি অক্সিজেন সেন্টার দিয়ে অ্যাটাক হয় তখন আমরা কি RONO, ওইভাবে বোঝানো হয়, নানা রকম উপায় আছে, ঠিক ঠিক আছে। আছে? তোর প্রশ্ন এরকম কি লিয়াচ্ছি, বলছি লিগ্যান্ডকে কি বলবো? আরে আমি লিগ্যান্ডকে কি বলবো মানে ওইটা বলার চেষ্টা করছি, তুমি যেটা এখন বললে। আচ্ছা পড়বি এগুলো। লাস্ট হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড মানে কি? চিলেশন ব্যাপারটা হচ্ছে যে না, যখন একটা লিগ্যান্ড তার একটা বড় লিগ্যান্ড তার ডেন্টিসিটিগুলো ম্যানেজ করে, মোস্টলি চিলেটিং লিগ্যান্ডগুলো বাইডেন্টেড হয়, তারা একটা বড় রিং স্ট্রাকচার তৈরি করে এবং এই এক্সটার্নাল রিং স্ট্রাকচার তৈরি করার ফলে এক্সট্রা স্টেবিলিটি পায়, লাইক হাইড্রোজেন বন্ডিং এক্সট্রা জিনিসপত্র, তখন ওই কমপ্লেক্সটা ভীষণ স্টেবল হয়, এটাকে চিলেশন এফেক্ট বলে। যে সকল লিগ্যান্ড এই এফেক্টটাকে শো করতে পারে আমরা যদি পড়ি, ইফ আ বাইডেন্টেড, মোস্টলি বাইডেন্টেড হয়, বাট ইফ আ বাইডেন্টেড অর পলিডেন্টেড লিগ্যান্ড forms two or more coordinate bonds simultaneously with the same central metal atom, একই মেটালে হতে হবে। একটা বাইডেন্টেড লিগ্যান্ড এক হাত দিয়ে একটা মেটালের সাথে করেছে, এক হাত দিয়ে ইটস আ ব্রিজিং লিগ্যান্ড, ইটস নট আ চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড হতে বলে ধরতে হবে এখানে, এই রিংটা ফর্ম হওয়ার ফলে এক্সট্রা স্টেবিলিটি পাবে, দ্যাট ইজ চিলেশন এফেক্ট। If a bidentate or polydentate ligand forms two or more coordinate bonds simultaneously with the same, তো চিলেশন। ইয়েস, তখনই তো বললাম ওটা, যে ওই জন্য তো এটা ইউজ করা হয়, হাইলি স্টেবল বলেই তো প্রেসিপিটেট করে পড়ে যায় ধপ করে, ঠিক আছে?
এবং এতগুলো মলিকুল আছে, ফলে যখন ডিএমজি নিকেল ডিএমজি কমপ্লেক্সটা তৈরি হবে তখন তার কি বাড়বে, মলিকুলার ওয়েট বেড়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ওয়াটার থেকে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে, এবং ঠকঠকে দেখতে হবে। অল্প পরিমাণ ডিএমজি, অল্প পরিমাণ নিকেল দিয়েও, ওই জন্য ডিএমজি দিয়ে খুব অল্প পরিমাণ নিকেলকেও ডিটেক্ট করা যায়। আচ্ছা। তো simultaneously to the same central metal atom ion through two or more donor atom forming one or more ring system, at least একটা ring system তৈরি হতো in the coordination sphere, then the ligand is called chelating ligand and the complex thus formed is called chelate. Chelate, ঠিক আছে, চিলেট। এরকম চিলেট হচ্ছে ইথিলিন ডাইয়ামিন আছে, ইথিলিন ডাইয়ামিন টেট্রাসিডেট আছে, এরা মানে আইডেন্টেড হতেই হবে এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে কম্বাইন করতে হবে সাচ দ্যাট যে একটা রিং ফর্ম করছে, অ্যাট লিস্ট একটা রিং। এবার এতক্ষণ ধরে আমরা যা লিগ্যান্ড পড়ছিলাম, দোজ আর কল্ড ক্লাসিক্যাল লিগ্যান্ডস। দেয়ার আর সাম নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, যাদেরকে ক্লাসিক্যাল কোঅর্ডিনেট বন্ডিং এর থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না, মানে ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। লুইস তো ছেড়েই দে, তারপর ওর নাম কি, এমনকি ইয়ে দিয়েও এক্সপ্লেন করা যায় না। কোঅর্ডিনেশন ফিল্ড আরেকটু যে হায়ার থিওরিগুলো আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি করা যায় না, অ্যাটলিস্ট লিগ্যান্ড ফিল্ড থিওরি থেকে পৌঁছাতে হয়। ক্রিস্টাল ফিল্ড থিওরি তাও খানিকটা ইয়ে করে করা যায়, বাট বিবিটি ওয়ার্নার দিয়ে করাই যায় না, ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে ক্লাসিক্যাল সেন্সে করা যায় না। লিগ্যান্ড ফিল্ড থিওরি অ্যাটলিস্ট তোর লাগবে এই তিনগুলো এক্সপ্লেন করতে গেলে। ওই জন্যই প্রথম যখন এই ফেরোসিনের এটা দিয়েছিলাম, এটা স্টেবল মলিকুল, এটা সলিড ফর্মে এক্সট্রাক্ট করা যায়, ঠিক আছে, এমন নয় যে কয়েক সেকেন্ডের জন্য তৈরি হলো তারপর ভেঙে গেল, ডিকম্পোজ করে গেল, না, স্টেবল মলিকুল। এবং ক্লাস অফ কম্পাউন্ড আছে, এদেরকে বলা হয় ফেরোসিন, নিকেলোসিন, কোবাল্টোসিন এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। এটার নাম হচ্ছে জেইসেস সল্ট, মানে আমাদের একটা সাব টপিকই ছিল এটার উপর, আমরা জানতাম 3 থেকে 4 নম্বর অনার্স পেপারে আসবে এই বন্ডিং, এর রিয়াকশন, ঠিক আছে। এইখানে এদের ক্ষেত্রে, এখানে দেখ এদের ক্ষেত্রে এই যে তুই বলছিস না যে কি করে বুঝবো কতগুলো ইয়ে জুড়ছে, দেখ এটা ইটা লেখা আছে, ইটা, এই গ্রিক সিম্বল ইটা, অনেক জায়গায় ইউজ করতে ইটা, এই ইটার মাথায় একটা 2 লেখা আছে, পরেরটা 5 লেখা আছে, ঠিক আছে। মানে দুটো, এই ইটাটা বেসিক্যালি, এটা কি থিটার ভাই? হ্যাঁ মানে ভাই বোনে একই অ্যালফাবেট সিস্টেমে আছে, পড়ে নিবি গ্রিক অ্যালফাবেটটা, আলফা, বিটা, গামা, এপসাইলন, থিটা, ইংলিশের মতো করে। ঠিক আছে। ও মানে এগুলোতে ল্যাঙ্গুয়েজ লেখা হয়? হ্যাঁ, গ্রিক লেটার এগুলো। তো লেটার মানে আমাদের এবিসিডি হতে যেরকম আলফাবেটে গামা। আই থট এটা সাইন যে কোনো। না, গ্রিক লেটার, যেহেতু Sign-ই। আর্লি ওনাদের ম্যাথমেটিক্সে একটা sign। গ্রিকদের খুব কন্ট্রিবিউশন ছিল, তাই ওখান থেকে ওগুলো ওই সিস্টেমটাকে অ্যাডাপ্ট করা হয়েছে। সবকিছু আকারে একটা সাইনই। আলফা, বিটা, গামা আমার বোনকে শিখিয়ে দিয়েছিলাম, বছর খানেক আগে শিখিয়েছি, ওটা তো মনে নেই। তুই ওটা দিয়ে তো নামও লিখতে পারবি, তাতে ভাষা চেঞ্জ হয়ে যাবে। তো এই জেসেস সল্টের ক্ষেত্রেও দেখ, এই প্ল্যাটিনামের সাথে এই যে বন্ডটা তৈরি হয়েছে, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি দুটো কার্বন সেন্টারের সাথেই হয়েছে। মানে সোজা কথা, আমি যদি একটুখানি এই বনটা অন্য ধরনের বন তো। হ্যাঁ, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে ভাবি যে বেসিক্যালি দুটো মানে এই যে পাই বন্ডটা তৈরি হয়েছে, এই পাই বন্ডটার একটা হোমো থাকবে, একটা লুমো থাকবে, দ্যাট হোমো অফ দ্যাট পাই বন্ড, হ্যাঁ, সেইটা ডোনেট হয়েছে এখানে। তার মানে ওই হোমোটা তো এই কার্বনেরও হোমো, এই কার্বনেরও হোমো, তার মানে অ্যাট এ সেম টাইম একটা বন্ড দিয়ে দুটো সেন্টারের সাথে রয়েছে। এটারই একটা এক্সট্রিম এক্সাম্পল হচ্ছে এইখানে, যেখানে হেপ্টাসিটি হচ্ছে, এই ইটাটাকে বলা হয় হেপ্টাসিটি, ঠিক আছে। এই হেপ্টাসিটি, এই যে ইটা 2 মানে হচ্ছে দুটো সেন্টার সাইমালটেনিয়াসলি ডোনেট করেছে, হেপ্টা 5 মানে হচ্ছে 5টা সেন্টার সাইমালটেনিয়াসলি ডোনেট করেছে, যেখানে যে 5টা সেন্টার, ঠিক আছে। বুঝতে পেরেছি। এখানে তো 5টা, উপরেও নিচেও 5টা আছে। তাহলে 10 হলো কেন? লিগ্যান্ডটা তো 5টাই দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পার লিগ্যান্ড, মানে পার লিগ্যান্ড তো পুরো, মানে তুই বলছিস যে ক্যালসিয়ামের সাথে দুটো ক্লোরিন জুড়েছে, তার জন্য ক্লোরিনের যোজ্যতা 2 হয়ে যাবে? না না, এখানে তো তাই, লিগ্যান্ডটা তো আমি লিগ্যান্ডের পরিচয়, মানে এই লিগ্যান্ডটা 5টা, এই লিগ্যান্ডটা 5টা। এই যে লিগ্যান্ড লিখেছে তো C5H5, তার সামনে এটা 5 দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেক ধরনের লিগ্যান্ড হয় যাদেরকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড, ঠিক আছে। পাই অ্যাসিড লিগ্যান্ড কথাটা মানে কি? পাই বন্ড করছে অ্যাসিড দিয়ে। না, অ্যাসিডিক আমরা এতক্ষণ ধরে লুইস অ্যাসিড বেস থিওরিটাকে এইভাবেই দেখছিলাম যে সেন্ট্রাল মেটাল অ্যাটম অলওয়েজ ইলেকট্রন ডেফিসিট, লিগ্যান্ড ইলেকট্রন নিয়ে আসছে, দান করছে। বাট এরকম এক্সাম্পলও আছে যেখানে মেটালের কিছু ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা সে লিগ্যান্ডকে ডোনেট করতে পারে। কোথায় ডোনেট করবে? এটা তো আমরা ভায়োলেট করে গেল, কোথায় ভ্যালুয়েট করেছে? অ্যাসিড বেস থিওরি। তখন আমি এটাকে মানে ওই পার্টিকুলার বন্ডের জন্য
মেটালটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা কি, মেটালটা কি হবে? দাঁড়া আমি বলছি বেস বেস, তাই তো, লুইস বেস হয়ে যাবে। আর লিগ্যান্ডটা তাহলে হয়ে তো যাবে, আমি ওখানে তো সেন্ট্রাল মেটাল কম্পাউন্ড হচ্ছে না, কেন সেন্ট্রাল হচ্ছে না? আবার সেই একই কথা বলে যাচ্ছিস, সেন্ট্রাল কথাটা তো আমার গোটা গল্পটা দাঁড়িয়ে আছে মেটালের কেমিস্ট্রির উপর দাঁড়িয়ে। আচ্ছা তাহলে আমি যেটাকে অ্যাসিড সেটাকে তো মেটাল বলতে পারছি না তো। না, আরে অ্যাসিডের সাথে মেটালের কোনো সম্পর্ক নেই তো, তুই কেন এই সম্পর্কটা মাথার মধ্যে নিয়ে যাচ্ছিস? না, কারণ ইটস আ মেটাল কমপ্লেক্স কেমিস্ট্রি আমরা পড়ছি, সেখানে মোস্টলি ডোনার অ্যাটমটা মানে লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করে। মেটালগুলো যেহেতু মেটালের নেচার হচ্ছে ইলেকট্রোপজিটিভ থাকা, কিন্তু যদি কোনো মেটালের কাছে এরকম ইলেকট্রন থাকে সাম হায়ার এনার্জিতে বা সাম লোয়ার এনার্জিতে, এবং যদি এক্সট্রা স্টেবিলিটি পাওয়ার জায়গা থাকে, তাহলে একটা সুইটেবল লিগ্যান্ডের সাথে ও ইলেকট্রনটা ডোনেট করতে পারে, স্টিল একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করবে, জাস্ট বন্ডিং ডিনামিক্সটা পাল্টে যাচ্ছে। এই ধরনের সিস্টেমকে বলা হয়। এবং খেয়াল করে দেখ, আমি যেটা যাচ্ছিলাম যে এক্ষেত্রে মেটালটা তাহলে লুইস বেস আর লুইস অ্যাসিডটাকে ওই লিগ্যান্ডটা লিগ্যান্ডটা, যেহেতু ইলেকট্রন অ্যাসিড করছে, তাহলে এই ধরনের লিগ্যান্ডকে বলা হয় অ্যাসিড লিগ্যান্ড বলা হবে নিশ্চয়ই। আগে এতগুলো তো মোটামুটি বেসিক লিগ্যান্ড ছিল। পাই অ্যাসিড কেন? কারণ এই ইলেকট্রনগুলো যে ট্রান্সফার হয়, সেটা পাই। এগুলো কোথায় ট্রান্সফার হবে? লুমোতে ট্রান্সফার হবে, তার মানে অ্যান্টিবন্ডিং অরবিটালে। বাট সিগমা অ্যান্টিবন্ডিং গুলো এত উপরে থাকে যে ওখানে ট্রান্সফার হলে পরে মলিকুলটা এমনি ডিস্টেবিলাইজ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু হাইলি কনজুগেটেড লিগ্যান্ডের ক্ষেত্রে বা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে এরকম লিগ্যান্ডের ক্ষেত্রে, এই কারণগুলো আমি একটাও বলছি না, পাই অ্যান্টিবন্ডিংটা অনেক সময় অনেক নিচে নেমে আসে, অ্যাপ্রোচেবল হয়, তখন এই পাই অ্যান্টিবন্ডিংয়ে মেটাল ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। দ্যাট ইজ ওয়াই That is As called if- pi. পাই ইলেকট্রনে দিচ্ছে, তাই পাই অ্যাসিড লিগ্যান্ড। ঠিক আছে, বোঝা গেল? এটার আরেকটা নাম আছে, এটাকে বলে ব্যাক বন্ডিং। ঠিক আছে, ব্যাক বন্ডিং নামটা শুনলে ব্যাক বন্ডিং। ঠিক আছে, এই যে যেমন কার্বনিলের ক্ষেত্রে এটা হয়, মেটালের মধ্যে যদি এরকম ইলেকট্রন থাকে তাহলে সে ব্যাক বন্ডিং। প্রথমে কার্বনিলের দুটো প্রপার্টি আছে, কার্বনিলে এই ইলেকট্রনটা এখানে সে দিতে পারে, আবার অক্সিজেনও দিতে পারে, ওখানে অক্সিজেনও তো দুটো লোন। আরে আমি কার্বনিল দিয়ে হ্যাঁ, এই ক্ষেত্রে কে দেবে, কি 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 করে বুঝবো? বুঝলাম না। এক্ষেত্রে মানে এটা পাই অ্যাসিডই হবে কিনা সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য লিগ্যান্ডস নিয়ে স্টাডি করতে হবে। মানে ওরকম দেখে না না, এই পাই অ্যাসিড কেন হবে এসব তোদের লেভেলে নেই। কার্বনিলের কোয়ান্টাম মানে এমো ডায়াগ্রাম লিখতে হবে, লিখে দেখতে হবে এর কাছে অ্যাভেলেবেল অরবিটাল আছে কিনা, যেটা আছে সেই জন্য ওর ওখানে পাই অ্যান্টি পাই স্টার অরবিটালে আমার ইলেকট্রন। প্রশ্ন হচ্ছে পাই অ্যাসিড বন্ড লিগ্যান্ড করার সুযোগ থাকলে ও কি অন্য কোনো লিগ্যান্ড করতে পারে? বুঝলাম না। কারোর কাছে ধরো 2-3টে লিগ্যান্ড করার সুযোগ আছে, 2-3টে ভাবে যে এতগুলো কোনো মেটালের কাছে 2-3টে লিগ্যান্ড অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সে কোনটা করবে? ইট ডিপেন্ডস ও কতটা মানে এই কথাটা এনার্জি যেখানে সবচেয়ে লোয়েস্ট না নামাতে হবে তো। অবভিয়াসলি আচ্ছা। এটা গিভেন ওই জন্য বলছে না নেচার, ওটা খোঁচাস না, ওটা হ্যাঁ, খারাপ হয়ে যাবে। হ্যাঁ। আমি বলছি যে হ্যাঁ, এটা চেঞ্জ করতে হয় না আমাকে। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন কোনো একটা ঘটনা ঘটছে, মানে নেচারে যখন কোনো একটা পার্টিকেল এখান থেকে মুভ করছে, হোয়াট ইজ গিভেন? দেয়ার মাস্ট বি আ এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ গিভেন। কোশ্চেন হচ্ছে ফোর্সটার অরিজিন আমি বুঝতে পারি কি পারি না। এখান থেকে হঠাৎ করে একটা এটা গিয়ে নেচে উঠে গেল, কেউ কিচ্ছু করলো না, হঠাৎ করে ভয় পেয়ে যাবি। কেন ভয় পাবি? কারণ ফোর্স দাঁড়িয়ে মানে এর প্রথম কারণ হচ্ছে যে এইটা এখানে উঠছে মানে গ্র্যাভিটির উল্টো দিকে ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স আছে। নাহলে নিউটন বাবু 400 বছর আগে 300 বছর আগে বলে দিয়েছে যে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, স্থির বস্তু রিমেন স্থির, এন্ড গতিশীল বস্তু গতিশীল। ট্রাভেল ইন এ ইউনিফর্ম ভেলোসিটি ইন এ সিঙ্গেল ডাইরেকশন, দ্যাট ইজ ইন স্ট্রেট লাইন। ঠিক আছে, ডাইরেকশনও চেঞ্জ করতে পারবে না, আচ্ছা এখানে কোশ্চেন করতে ডাইরেকশনও চেঞ্জ করতে পারবে না। তাহলে আমি যদি দেখি যে বসেছিল হঠাৎ করে কোন লাফিয়ে উঠলো, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই যে এর ভেতরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোর্সটার সোর্স কি। আচ্ছা এখানে যদি প্রশ্ন করি ভাবে অনেক মানে টপিকে এটা তো শুধুমাত্র ভূমিকম্প টপিকের বাইরে না, টপিকের বাইরে এটার জন্য না। এই তার ভূমিকম্প সময় যে হলো, তার মানে তুই ফোর্সের একটা অরিজিন খুঁজে পেয়েছিস, তাই না? অরিজিন খুঁজে পেয়েছিস। আমি আবারও বলছি যে এইটা যদি লাফিয়ে ওঠে, একটা সাইন্টিফিক মাইন্ডেড মানুষ কখনোই প্রশ্ন করবে না যে কি হলো, বলবে তার মানে এর এই অ্যাক্সিস বরাবর একটা নেট ফোর্স ছিল। প্রশ্ন হচ্ছে সেই নেট ফোর্সটা কোত্থেকে এলো, এটাকে আমি এক্সপ্লেন করতে পারি। ভূমিকম্প হতে পারে, হোয়াটএভার হতে পারে। ঠিক আছে, হ্যাঁ বল, ঠিক বলছি। প্রশ্নটা হচ্ছে সমবেগে গতিশীল কণা সবসময় তো সরলরেখা দিয়ে চলবে, সব সময় সরল হয়ে চলবে। তাহলে ওখানে আমি
বলার সময় বলা হয় সমবেগে সরলরেখা গতিশীল, আমি শুধু বলি সমবেগে গতিশীল, তাহলে তো ওটা মেনশন যে সমবেগে চলছে তার মানে সরলরেখা, ঠিক। ফলে দিকটা মেনশন করার তো কোনো প্রয়োজনই নেই আমার। ঠিক আমি এটাই বলে যে এটা বললেও ঠিক দাঁড়ায়, দাঁড়া আমি সেটাই বলছি। তুমি ওখানে বলে ডাইরেকশনটা মেনশন, তারপর কোনো ডাইরেকশন না বললেও ডাইরেকশনটা এর ভেতরেই না না ও অন্য কথা বলেছিল। ও বলেছিল যে ওই গতিতে কি বলে ট্রাভেল করবে, ঠিক আছে। আর এটা ইম্পর্টেন্ট এই কারণে, আমরা যদিও ভেলোসিটি না নিউটনের সূত্র প্রথম পড়ানো 6-7 বোধ হয় ওরম সময়, না 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 6-7 পড়া না। এই, আমার 7-এ পড়ায় নিউটনের সূত্র, আমি শিওর 7-এ পড়া, আমি আগের বছর একটা 7-এর সূত্র হ্যাঁ পড়েছি। 7 বা 8 পড়া। তো 7-এ নিউটনের সূত্র পড়া হয়, কিন্তু 7-এ ভেলোসিটি যে একটা ভেক্টর কোয়ান্টিটিটা বলা হয় না। এটা তো- হ্যাঁ ওই জন্যই মূল বছর হ্যাঁ। ওইটাই তো রক্তে থেকে যায়, যে vector। অনেক বড় বড় লোক ইউজ করে। আমাকে দাদা ওটাই বলেছে যে এখানে সমবেগটা সরলরেখা করাটা ইম্পর্টেন্ট না, কারণ সমবেগের ভিতরে তখন ভেক্টরটা পড়িয়ে আমাকে হ্যাঁ, বলছে। আমি হ্যাঁ। কি লিখবো নিজে জানি ক্লাস 9 এ ভেক্টর কি পড়িয়েছে। বলেছে সব কারণ ভুলে গেছি। ভেলোসিটির যখন দুটো লিখবো তখন জিনিস আছে না, দুটো পরিচয়, ম্যাগনিটিউড এবং ডিরেকশন, দুটোর একটা চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হওয়া, ঠিক চেষ্টা আছে। করবো এটাই বৃহস্পতিবারের আগে এই লিখে বিভাগ- নেবার চেষ্টা করবো। ক্লাস শেষ। বৃহস্পতিবার। হ্যাঁ শেষ, তো টাইমও তো পেরিয়ে গেছে, দুবার বলে সময় নষ্ট করবো না। সেটা হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার। এটা থেকে না তোদের 1 থেকে 2 নাম্বার আসবে, ঠিক আছে। এর পরের দিন বলে দিবে। আমি সময় নষ্ট করতে, তোদের মাঝখানে 5 দিন আছে, Practice করবি। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। আবার একটা ক্লাসের শুরুতে দরকার নেই, ঠিক আছে। আইইউপিএসসি নোমেনক্লেচার এখানে রুল বলা আছে, আমার থেকে বলো, আমি এত রুল মাথাও নেই আমার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রুলগুলো পড়বি, ঠিক আছে। খুবই সিম্পল রুল। যেমন প্রথমে লেখা আছে যে এই যে রুল 1 ফর বোথ ক্যাটায়নিক অ্যান্ড অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি দ্য ক্যাটায়ন ইজ নেম ফার্স্ট ফলোড বাই অ্যানায়ন। তাহলে আগে ক্যাটায়নের নাম করবো, তারপরে পরে অ্যানায়নের নাম করবো, ঠিক আছে। এবং এখানে লিস্টি করে অনেকগুলো ইয়ের নাম দেওয়া আছে, ঠিক আছে। যেমন এইখানে আমরা যদি ইয়ে করে ব্যবহার করি, আমি সব রুল তো পয়েন্ট বাই পয়েন্ট পড়াবো না এখন, তোরা বুঝতে পারবি সবগুলো, ঠিক আছে। K3 Fe Cl হোল 6, ঠিক আছে। এই ধরনের জিনিস পেলে প্রথম কাজ হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অক্সিডেশন স্টেট বের করা। না, সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে Fe। কি করে বের করবো? K3 মানে পটাশিয়ামের যোজ্যতা কত? +1। প্লাস ফার্স্ট মেটালে থাকে তো সোডিয়াম পটাশিয়াম, তাহলে এটা 3টে K প্লাস নিশ্চয়ই। হ্যাঁ তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে কি আছে? FeCN6 3-। হ্যাঁ এবার লিগ্যান্ডের জায়গায় চলে যাবি, দেখবি সায়ানাইড লিগ্যান্ডটা কি চার্জ ক্যারি করে? -1, সায়ানাইড মাইনাস, তাই না? তাহলে আয়রনের ক্ষেত্রে যদি দেখি, আয়রনের অক্সিডেশন স্টেট কি হবে? আয়রন +3 +2 -6, কারণ 6টা সায়ানাইড আছে, একটা সায়ানাইড -1 করে, আচ্ছা, হ্যাঁ। ইজুকাল টু -3। তাহলে আয়রন হচ্ছে এখানে +3, +3 তাহলে এখানে 3 হলো, ঠিক আছে। ডাইরেক্ট তো +2 বলা যায়। বলতে পারলে ভালো, আমি তো মেথডিক্যালি দেখালাম, ঠিক আছে। ডাইরেক্ট তো তুই অনেক কিছু করতে পারবি, ভেতরে তো আসলে ওইটাই করছিস, ঠিক আছে। এইবার নোমেনক্লেচার কি হবে? আগে ক্যাটায়নের নোমেনক্লেচার। এখানে ক্যাটায়নকে কোনো ঝামেলা নেই, একটা নর্মাল ক্যাটায়ন পটাশিয়াম, তাহলে লিখে দেবো পটাশিয়াম POTT ডবল টি তো না, ডবল POTASSIUM পটাশিয়াম। আর আমি বাড়িতে নেই, পড়তে এসছি, আরে নেই বাড়িতে, বাড়ি গিয়ে ফোন করছি। তাহলে মার ফোনে ফোন করো, দিদাকে বলো, দিদা করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আজকে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও ওই হাত দিয়ে কানটা চেপেছে গেল, বেরিয়ে না যায় যাতে কথাগুলো। আরে বলছি না, সমস্যা কথাটা না বলে সময় ঝামেলা। পটাশিয়াম পটাশিয়াম। এরপরে হচ্ছে আমরা এই পার্টটায় আসবো নোমেনক্লেচার করতে। এই পার্টটা আগে লিগ্যান্ডের দিকে তাকাবো। একটাই লিগ্যান্ড আছে এখানে, হেপ, কেন হোমোলাইলেপটিক। ওই আবার ফোন করেছে মা। হ্যালো, একটুখানি দাদুর ফোনে ফোন করো অটো তো, রাখছি। না না, দাদুর ফোনে ফোন করো। এরপর লিগ্যান্ডের নোমেনক্লেচার আয় করবো। এখানে একটাই লিগ্যান্ড আছে, ঝামেলা কম, হুইচ ইজ সায়ানাইড। এখন এইখানে দেখবি এই লিগ্যান্ডের নোমেনক্লেচারের ক্ষেত্রে একটু রুল বলা থাকবে, ঠিক আছে। একটুখানি ওরকম ব্যাপারটা যে
গ্রামারে যেরকম পড়িস না, কোনো শব্দের পাশে আইএনজি যোগ হলে পরে এটা কেটে যায়, কোনো শব্দের শেষে এস থাকে, ওই রকম রুল। সায়ানও বলবে মেবি সায়ানো। সায়ানিডও বলবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে দ্য নেম অফ অ্যানায়নিক লিগ্যান্ডস ইনঅর্গানিক অর অর্গানিক আর মডিফাইড টু এন্ড ইন ও, দ্যাট ইজ অল অ্যানায়নিক লিগ্যান্ড এন্ডিং ইন আইড উইল or it or it are modified to ido, eto, ito, ঠিক আছে? তো এটা কি সায়ানাইড, IED, ওটা হয়ে যাবে ইটা কেটে ও, তাহলে কি হবে সায়ানিডো। তাহলে এখানে কটা ছয় আছে, এটা হবে হেক্সা সায়ানিডো। এখানে আয়রন আছে, ঠিক আছে? আয়রনটার ক্ষেত্রে অক্সিডেশন স্টেটটা মেনশন করা খুব দরকারি, ঠিক আছে? এক্ষেত্রে আমরা ফেরিক না ফেরেট এই আলাদা করে বলবো না, আয়রন মানে ফেরেট, FERRET, ফেরেট, ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট লিখে দেবো 3, আচ্ছা খতম, টাটা বাই বাই, ঠিক আছে? যদি একের অধিক লিগ্যান্ড থাকে তাহলে কোন লিগ্যান্ডটার নোমেনক্লেচার আগে করবো? ওটা তো প্রায়োরিটি বেসে, অ্যালফাবেটিক্যালি। ওই প্রায়োরিটিটা অ্যালফাবেট বেসে। না, অর্গানিকের ক্ষেত্রে দুটো আলাদা জিনিস কিন্তু। না, এখানে আমি বলছি প্রায়োরিটি বেসে মানে কি সাপেক্ষে প্রায়োরিটি করছি, এখানে অ্যালফাবেটের সাথে প্রায়োরিটি। না, অর্গানিকের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। তোরা এইটা বাদ দিয়ে আর এক জায়গায় নোমেনক্লেচার শিখেছিস, সেখানে অর্গানিক, যাতে ওই কম্পারেন্ট সেন্টার। অর্গানিকের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি কথাটা বলি এই কারণে যে চেনটার নোমেনক্লেচার কোন করে করবো, আর নাম লেখার সময় কিন্তু ABCD দিয়েই করি, ঠিক আছে? যেমন তুই যে এখানে যদি দেখিস বাইডিং লিখে কোথায় আছে, এখানে ধর এই যে এখানে এইদিকে দেখ, এখানে সায়ানাইড আছে আর এনও আছে, ঠিক আছে? তাহলে কি হবে? পটাশিয়াম। এই সায়ানাইড শুরু হচ্ছে সি দিয়ে আর নাইট্রো শুরু হচ্ছে এন দিয়ে, তাহলে সায়ানাইড, তাহলে কি হবে? পটাশিয়াম পেন্টা সায়ানিডো, তারপরে হচ্ছে এনও। পেনটা কেন? এই যে 5 আছে, ও আচ্ছা, আমি ঠিক আছে? পেন্টা সায়ানিডো, এনও মানে হচ্ছে নাইট্রোসিল, ঠিক আছে? নাইট্রোসিল, কেন নাইট্রোসিলটা চেঞ্জ হলো না? কারণ এনও হচ্ছে একটা পজিটিভ লিগ্যান্ড, মানে ক্যাটায়নিক লিগ্যান্ড, ঠিক আছে? নাইট্রোসিল ফেরেট 2, ঠিক আছে? এখানে প্রচুর এক্সাম্পল আছে, আগে ওই রুলগুলো পড়বি, পড়তে পড়তে ওর তলায় তলায় যে এক্সাম্পলগুলো আছে করতে করতে যাবি। আমি বেসিক জায়গাটা বলে দিলাম, 71 রুল তো নিশ্চয়ই থেকে যাবে, আমি বলিনি। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি, তবে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে এই যে লিস্টটা আছে, প্রথমে ওখানে শিখবি, শিখে এই লিস্টটা ধরে ধরে করার চেষ্টা করবি, নাম থেকে স্ট্রাকচার থেকে নাম। মোটামুটি এই লিস্টটা যদি তুই করে ফেলতে পারিস, পরীক্ষায় 1-2 নম্বর যা আসবে পেরে যাবে, ঠিক আছে? মানে আসবে এখান থেকে থাকে 1-2 নম্বর থাকে, ঠিক আছে? আর দেখবি আমি ইয়েগুলো পাঠিয়েছি, কোশ্চেন গুলো